নমস্কার, নিউজ 18 বাংলা আপনাদের প্রত্যেককে স্বাগত। শুরু করছি সোজা সাপটা মেগা ডিবেট। এক যুদ্ধ শেষ, আর এক যুদ্ধ শুরু। সীমান্তে লড়াই শেষ, ভোটের লড়াই শুরু। 2026-এ বাংলায় বিধানসভা নির্বাচন। তার বছরখানেক আগেই বিধানসভা ভোটের দামামা বেজে গেল বাংলা জুড়ে। আমনে সামনে দুই হেভিওয়েট, নরেন্দ্র মোদী আর মমতা বন্দ্যোপাধ্যায়। অপারেশন সিন্দুর থেকে মুর্শিদাবাদের অশান্তি, নিয়োগ দুর্নীতি থেকে মহিলাদের নিরাপত্তা, ইস্যু ধরে ধরে লড়াই, ইস্যু ধরে ধরে আক্রমণ, আগাম বুঝিয়ে দেওয়া কিসনে কিতনা হ্যায় দম। একদিকে মোদির হুঙ্কার, নেই চাইয়ে নির্মম সরকার। অন্যদিকে মমতার চ্যালেঞ্জ, কালই ভোট করান, দেখে নেব। মোদি বললেন বাংলা সেফ নয়। মমতার জবাব, সেফ বলেই তো বাংলায় বারবার আসেন, মণিপুরে তো যান না। ঝোড়ো আক্রমণ, ঝোড়ো জবাব, এবং অবশ্যই অপারেশন সিঁদুর। বাংলার মাটিতে এসে জাতীয়তাবাদী আবেগের সঙ্গে সিঁদুর খেলা। মহিষাসুর মর্দিনীকে মিশিয়ে দিলেন নরেন্দ্র মোদী। পাল্টা মমতা বললেন সিঁদুর বেচতে বেরিয়েছেন মোদী। যে লড়াইয়ের শুরু এতটা ঝাঁঝালো, তার আগামী কেমন হবে সেটা এখনই কিন্তু আঁচ করা যাচ্ছে। আজ আমাদের এই ডিবেটে, মেগা ডিবেটে, আমাদের মোশন ভোট যুদ্ধে সিঁদুরে অস্ত্র। আর এই নিয়ে বলার জন্য অনেকেই আছেন আজ আমার সঙ্গে। প্রথম যাকে ডেকে নেব তিনি হচ্ছেন তৃণমূল কংগ্রেসের পক্ষে সাংসদ পার্থ ভৌমিক। ভারতবর্ষ প্রতিষ্ঠিত হওয়ার জন্মলগ্ন থেকেই আমরা প্রত্যেকে জানি যে দেশপ্রেম এবং জাতীয়তাবাদ এই দুটোর মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। দেশপ্রেম মানে দেশকে ভালোবেসে দেশের জন্য নিজেকে উৎসর্গ করা, আর জাতীয়তাবাদ মানে হচ্ছে দেশপ্রেমের মুখোশকে সামনে রেখে রাজনৈতিক স্বার্থসিদ্ধি কিংবা কার্যকলাপ প্রতিষ্ঠিত করা। আপনি যদি রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে বাইরে উপন্যাস পড়েন তাহলে দেখবেন সন্দীপ জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করতে চেয়েছিলেন মানুষকে। নিখিলেশ বারংবার প্রতিবাদ করেছিলেন যে এতে গরিব মানুষের অসুবিধা হবে। আমরা ঘরে বাইরের উপন্যাসের শেষ লগ্নে দেখতে পারি যখন সন্দীপের উজ্জীবিত ভাষণে দাঙ্গা লেগে যায়, সন্দীপ এলাকা ছেড়ে পালিয়ে যায়, নিখিলেশ দাঙ্গার মুখোমুখি সম্মুখীন হয়। আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে যদি আপনি বিচার বিবেচনা করেন, যখন অপারেশন সিন্দুর হয়েছে তখন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশপ্রেমের আদর্শে উদ্বুদ্ধ হয়ে তিনটে কাজ করেছেন। এক, যে পেহেলগাঁওয়ে যাদের উপর অত্যাচার হয়েছে তাদের দেখার জন্য প্রতিনিধি দল পাঠিয়েছেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতবর্ষের প্রকৃত ভূমিকা কি হওয়া উচিত ছিল, আর কি করলে আমরা নিরাপত্তাহীনতায় ভুগব না, আবার কোনো উগ্রপন্থী আক্রমণ হবে না, তার জন্য পার্লামেন্ট ডাকতে বলেছেন, জরুরি অধিবেশন ডাকতে বলেছেন। আর তৃতীয়, দেশের কথা সারা বিশ্বের কাছে পৌঁছে দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়েছেন। এবং আমাদের দলের প্রতিনিধি হয়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন দেশে কি কথা বলেছেন আমি তার পুনরাবৃত্তি করতে চাই, আরেকবার আপনাদের সামনে জানাতে চাই। কিন্তু এর একটা ইতিহাস আছে। আপনাদের প্রত্যেকের মনে আছে 1971 সালে যখন ইন্দিরা গান্ধী বাংলাদেশ যুদ্ধের আগে আমেরিকায় গেছিলেন, তখন আমেরিকার প্রেসিডেন্ট বারংবার ইন্দিরা গান্ধীকে সাবধান করছিলেন যে এটা আপনি করতে পারেন না। ইন্দিরা গান্ধী তৎকালীন
যিনি প্রেসিডেন্ট, তাকে বলেছিলেন আমেরিকাকে ভারত বন্ধু মনে করে, বস নয়। ভারত তার ভাগ্য নিজেই লিখতে জানে, আমরা জানি কাকে কিভাবে জবাব দিতে হবে। তখন যিনি রাষ্ট্রপতি রিচার্ড নিক্সনের কিসিঞ্জার যিনি মন্ত্রী ছিলেন, হেনরি কিসিঞ্জার, তিনি এসে বলেছিলেন, ম্যাডাম আপনি আরেকটু ধৈর্য ধরলে পারতেন। ইন্দিরা গান্ধী তার উত্তরে বলেছিলেন, থ্যাংক ইউ মিস্টার সেক্রেটারি ফর ইউর ভ্যালুয়েবল সাজেশন। বিইং এ ডেভেলপমেন্ট কান্ট্রি উই হ্যাভ ব্যাকবোন এনাফ টু ফাইট দ্য অ্যাট্রোসিটিস। এবং এসেই তিনি বাজপেয়ীকে আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবার জন্য। অটল বিহারী বাজপেয়ীকে যখন সাংবাদিক ডোনাল্ড পল জিজ্ঞেস করেছিলেন, আপনি তো ইন্দিরা গান্ধীর এত বড় কট্টর সমালোচক, আপনি ভারতবর্ষের হয়ে প্রতিনিধিত্ব করছেন? তখন অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন, একটা বাগানে গোলাপও থাকে, লিলিও থাকে, প্রত্যেকেই ভাবে সেই সবচেয়ে সুন্দর। বাগান যখন সংকটে পড়ে তখন সবচেয়ে সুন্দর কিন্তু বাগানটাই। আমি আজ বাগান বাঁচাতে এসেছি। আর আজকের দিনে দাঁড়িয়ে দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন, আমি হয়তো শাসক দলের সাথে একমত নাও হতে পারি, আমি তাদের বিরুদ্ধে দেশের মাটিতে ঐক্যবদ্ধভাবে লড়াই করব, কিন্তু যখন দেশের জাতীয় নিরাপত্তার বিষয় আসে তখন দেশের স্বার্থই আমার একমাত্র অগ্রাধিকার। আমার রাজনৈতিক স্বার্থকে আমি কখনোই জাতীয় স্বার্থের পথে বাধা হতে দেব না। দীপ্তকণ্ঠে কে বলেন? সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাকে মমতা ব্যানার্জি প্রতিনিধিত্ব করতে পাঠিয়েছেন। কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? সন্ত্রাসবাদ যদি পাগল কুকুর হয় তাহলে পাকিস্তান তার বর্ণ পরিচালক। দেশের হয়ে গলা ফাটাচ্ছেন কে? তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি, মমতা ব্যানার্জির প্রেরিত অভিষেক বন্দ্যোপাধ্যায়। অপারেশনের সিঁদুরের প্রশ্নে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, অপারেশন সিঁদুরের প্রেক্ষাপটে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের কঠোর নীতির কথা উল্লেখ করছি। তিনি জোর দিয়ে বলেছেন, স্থায়ী শান্তির জন্য বিশ্বকে একসঙ্গে কাজ করতে হবে। এটা হচ্ছে দেশপ্রেমের নমুনা। আর যখন দেশের প্রতিনিধিরা, সমস্ত রাজনৈতিক দল বিদেশের মাটিতে গিয়ে দেশের কথা বলছেন, তখন দেশ রক্ষা করার দায়িত্ব যার কাঁধে, ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি বাংলায় এসে জাতীয়তাবোধকে উস্কে দিয়ে রাজনীতির কথা বলছেন, অর্থাৎ দেশপ্রেম এবং জাতীয়তাবোধ। তাহলে ঘরে বাইরের উপন্যাসের সন্দীপ কে আর নিখিলেশ কে? নিখিলেশ তার প্রতিনিধিত্ব যদি মমতা ব্যানার্জি করেন, সন্দীপের প্রতিনিধিত্ব নরেন্দ্র মোদী করছেন। ধন্যবাদ। তিনি মালদা মুর্শিদাবাদের কথা বলছেন। কখনোই কোনো সন্ত্রাসবাদ নির্দিষ্ট কোনো ধর্মের হয় না। আমি শুধু ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে দয়া করে স্মরণ করিয়ে দিতে চাই, যদি কোনো একটা নির্দিষ্ট সাম্প্রদায়িক ঘানাহানির মূল কাণ্ডারি হতো, তাহলে যুদ্ধের প্রেস কনফারেন্সটা কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভামিকা সিং করতেন না। আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে দয়া করে জানাতে চাই, খাঁটি সনাতনী হিন্দু জ্যোতি মালহোত্রা তাহলে পাকিস্তানের গুপ্তচর হতেন না। পার্থদা ইন্দিরা গান্ধীর কথা বললেন, এই প্রসঙ্গে আমার একটা ছোট্ট গল্প মনে পড়ে যাচ্ছে। 1977 সাল জরুরি অবস্থা হয়েছিল 75-এ, 77-এ ভোট। তো 77-এ ভোটে সাংঘাতিকভাবে পরাজিত হয়েছিলেন ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে তখন গোটা দেশে একটা জনরোষ বইছে। ইন্দিরার আশঙ্কা ছিল যে কোনো সময় তাকে জনরোষের মুখে পড়তে হতে পারে। ইন্দিরাকে আশ্বস্ত করতে তার বাড়িতে ছুটে গিয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী। বাজপেয়ী গিয়ে বলেছিলেন যে তার সরকার এমন কিছু করবে না যাতে তাকে বিপদে পড়তে হয়, এবং সেই সময় তৎকালীন প্রধানমন্ত্রী মোরারজি দেশাইকে বোঝাতে বাজপেয়ীর নাকি কাল ঘাম ছুটে গিয়েছিল ইন্দিরার বাড়িতে যাওয়ার জন্য। যাই হোক, আজকের রাজনীতির প্রেক্ষিত সম্পূর্ণ আলাদা। আজকের রাজনীতিতে সত্যি এই ধরনের বিষয় আমরা দেখতে পাই না। পরের বক্তা বিজয়ীর পক্ষে প্রণয় রায়। আমার পূর্ববর্তী বক্তা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি একটু আগে যে বক্তব্য রেখে গেলেন, এটা নিশ্চিত
যে ভোট যুদ্ধে তৃণমূল কংগ্রেস সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন। কেন আমি এই কথা বলছি? আজকে বিদেশের মাটিতে তৃণমূল কংগ্রেসের যে সাংসদ প্রতিনিধিত্ব করছেন, তিনি ভারত সরকারের হয়ে প্রতিনিধিত্ব করছেন, তৃণমূল কংগ্রেসের দল হিসেবে প্রতিনিধিত্ব করছেন না। এবং আপনারা সবাই জানেন যে ভারতবর্ষের যারা সাংসদ আছেন তাদের একটা লিস্ট কেন্দ্রীয় সরকার তৈরি করেছিল, সেখানে ইউনুস পাঠানকে রাখা হয়েছিল। তৃণমূল কংগ্রেসের কাছে কোনো কম্পালশন ছিল না যে সেই প্রতিনিধি দলে তাদেরকে রাখতেই হবে, অপশান ছিল। কিন্তু আমরা দেখলাম প্রথম দিন তারা বলল যে না, ওটা কেন্দ্রীয় সরকারের বিষয়, প্রতিনিধিত্ব আমরা করব না, তাদের দায়িত্ব। তারপরে দেখলাম যে অভিষেক ব্যানার্জিকে পাঠাতে হবে, এবং কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্য যেহেতু বিদেশের মাটিতে ঐক্যবদ্ধ ভারত এটা তুলে ধরার, এই বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকারও কোনো জায়গায় যায়নি। তবে এটাও ঠিক, আজকে মমতা ব্যানার্জি বিদেশে গিয়ে যেভাবে একজন সাংবাদিকের প্রশ্নের উত্তরে ভারতের অর্থনীতির প্রশ্নে বলেছিলেন যে আমি ডিফার করি, আমি এটা মানি না, বা আমার অন্য ওপিনিয়ন আছে, এখনও অবধি ভারতবর্ষের প্রতিনিধি সাংসদ অভিষেক ব্যানার্জি সেটা করেননি। এটা বাঁচুয়া। দল হিসেবে তৃণমূল কংগ্রেস কোন জায়গায় অপারেশন সিঁদুর নিয়ে আছেন তা খুব পরিষ্কার হয়ে যায়। অভিষেক ব্যানার্জি যখন বিদেশের মাটিতে অপারেশন সিঁদুরের হয়ে গলা ফাটাচ্ছে আরেক সংসদ সৌগত রায়, তিনি পশ্চিমবঙ্গের মাটিতে বলছেন ও কিছু হয়নি, দুটো চারটে খালি এদিক ওদিক পড়েছে, ওসব অপারেশন বলে কিছু হয়নি। সিঁদুর, সিঁদুর হচ্ছে ভারতীয় মহিলাদের সম্মান, সিঁদুর হচ্ছে ভারতীয় মহিলাদের আস্থা, সিঁদুর হচ্ছে ভারতীয় মহিলাদের নিরাপত্তা। আর এই সিঁদুর নিয়ে আজকে স্বয়ং মুখ্যমন্ত্রী এবং গতকাল আরেকজন বিধায়ক বলেছেন সিঁদুর হচ্ছে একটা ডাস্ট, একটা পাউডার, এটাকে বিক্রি করা যায়। এই হচ্ছে তৃণমূল কংগ্রেস। অভিষেক ব্যানার্জি ওখানে যা বলার বলছেন, আর এখানে তৃণমূলের নেতারা এই যে মহিলাদের সম্মান, মহিলাদের নিরাপত্তা, মহিলাদের আস্থা, তাকে যত রকমভাবে পারা যায় কেবলমাত্র রাজনীতির জন্য নরেন্দ্র মোদীর বিরোধিতা করতে হবে বলে এই সিঁদুর নিয়ে তারা আজকে নোংরা রাজনীতি শুরু করেছেন। এখানে ইন্দিরা গান্ধীর কথা এসছে, হ্যাঁ ঠিক, ইন্দিরা গান্ধীও নিশ্চয়ই যুদ্ধ বিমান নিয়ে পাকিস্তানে, পূর্ব পাকিস্তানে যাননি, যুদ্ধটা ভারতীয় সেনারাই করেছিলেন, কিন্তু যুদ্ধ করতে হবে এই সিদ্ধান্ত ইন্দিরা গান্ধী নিয়েছিলেন। আর এই সিদ্ধান্ত ইন্দিরা গান্ধী নিয়েছিলেন বলে পূর্ব পাকিস্তান ভাগ হয়েছে, বাংলাদেশ ভাগ হয়েছে। সেদিন বিরোধী দলনেতা অটল বিহারী বাজপেয়ী পার্লামেন্টের দাঁড়িয়ে সেই ইন্দিরা গান্ধীকে দেবী দুর্গার সাথে তুলনা করেছিলেন। এই সংকীর্ণ রাজনীতির মধ্যে আমরা ছিলাম না, আমরা এই সংকীর্ণ রাজনীতিতে বিশ্বাস করি না। কিন্তু আজকে যে সংকীর্ণ রাজনীতির জন্য নরেন্দ্র মোদীকে বলা হচ্ছে যুদ্ধটা তো সেনাবাহিনী করেছে, নরেন্দ্র মোদী করেনি, হ্যাঁ ঠিক, যুদ্ধটা তো সেনাবাহিনী করেছে, কিন্তু যুদ্ধ করতে হবে ফ্রি হ্যান্ড দিয়েছেন প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী, সেটাকেও যারা স্বীকার করতে চান না রাজনীতি তারাই করেন। আজকে পিওকে নিয়ে কথা হচ্ছে, পিওকে তো তৈরিই হতো না। তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু যদি মাঝখানে যুদ্ধ থামিয়ে দিয়ে ইউএনএতে না যেতেন, তা আজকে যে কংগ্রেসীরা বা যে তৃণমূল কংগ্রেস যাদের অরিজিন ডিএন হচ্ছে কংগ্রেস, তারা যারা আজকে নরেন্দ্র মোদীর সমালোচনা করছেন, আয়নার সামনে তারা দাঁড়িয়ে দেখুন আজকে পিওকে বলে কোনো জিনিসই থাকতো না মানচিত্রে যদি সেদিন জওহরলাল নেহরু ইউনাইটেড নেশনে না যেতেন। আজকে পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে দেখুন, একদিকে শতাব্দী রায় বরানগরের বিধায়িকা, তারা সিঁদুরের মূল্য জানেন, তাদের মহিলাদের আস্থার কথা জানেন, তারা ভূয়সী প্রশংসা করছেন নরেন্দ্র মোদীর। আর অপরদিকে সেই মাথা ভাঙার বিধায়ক থেকে শুরু করে আজকে স্বয়ং মুখ্যমন্ত্রী, তিনি সিঁদুরকে বিক্রির পণ্য মনে করছেন। পরের বক্তা শিবাজি দা, শিবাজি প্রতিম বসু। এই যে দুই রাজনীতিবিদের আলোচনা আমরা শুনলাম, তাতে একটা জিনিস বোঝা গেল বিশ্ব যে রাজনীতি আছে রাজনীতিতেই। কারণ এত কিছু হলো, সবাই একসঙ্গে এলেন, সমস্ত ভারতবর্ষের মানুষ একটা জায়গায় এলো, এই নির্মম ঘটনা, ওই নরপিশাচরা যাদের হত্যা করেছিল ওইভাবে, তারপরে যে একটা দেশ প্রত্যাঘাত করলো, তাতে সবাই সমর্থন জানিয়েছে। আমাদের এখানে যারা বসে আছেন বা আমাদের বক্তা আছেন তারা তাদের ফেসবুকগুলো যদি আমরা দেখি খুলে, তারাও সাংঘাতিকভাবে তার সমর্থনে, সেই আক্রমণের মানে আমাদের প্রত্যাঘাতের সমর্থনে ভারতবর্ষের তার পাশে ছিলেন। এখানেও কিন্তু অনেকেই ছিলেন, কিন্তু ওই যে বলা যায় রাজনীতি আছে রাজনীতিতেই, অর্থাৎ যেই একটুখানি ব্যাপারটা একটু থিতলো তখনই নেমে পড়েছেন প্রত্যেকে
একদল হচ্ছে যারা চাইছেন যে তাদের নিজেদেরকে প্রজেক্ট করতে, এবং সেখান থেকে যে শুরু হলো যে রাজনীতির যে পালা, অর্থাৎ পশ্চিমবঙ্গে কি হচ্ছে, অন্য জায়গায় কি হচ্ছে, অর্থাৎ এবারে আরম্ভ হলো এনিমি ফ্রম উইদিন, এনিমি উইদিন, তাদের বিরুদ্ধে যেন লোকে নেমে পড়লো। এনিমি আউটসাইড সেটা বোধহয় কিছুটা ডিট হয়েছে এই রকম। সেটা কিন্তু তার আগেই কিন্তু প্রণয় বললেন খুব ভালোভাবে, এবং আমি পার্থদাকে অভিনন্দন জানাবো যে তিনি রবীন্দ্রনাথকে অন্তত এনেছেন যে এই কথা বলতে, কারণ জাতীয়তাবাদ এবং দেশপ্রেম, জাতীয়তাবাদের মধ্যে এক ধরনের পলিটিক্যাল উইল যেটা থাকে, অত্যন্ত উগ্র পলিটিক্যাল উইল, আর দেশপ্রেমের মধ্যে যেটা থাকে, এই পার্থক্যটা রবীন্দ্রনাথ ঘরে বাইরেতে যেভাবে সামনে এনেছেন সেটাকে উনি সামনে আবার আনলেন আমাদের সামনে। কিন্তু যেটা বলার কথা, যে ঘৃণা রাজনীতি, যেটা এক্ষুনি আমাদের পাশের যে দেশটি, ছোট্ট দেশটি, যেটা ভারতবর্ষেরই সহায়তায় ইন্দিরা গান্ধীর সময় যে দেশটি স্বাধীন হয়েছিল, সেটা মনে হচ্ছে আবার 47-এর আগের অবস্থায় চলে যাচ্ছে, ঘৃণার সেই জায়গা। সেটাই দেখি আমরা যখন দেখি, একটু আগে যার নাম উচ্চারিত হলো কর্নেল সোফিয়া কুরেশি, তিনি যখন ওখানে বললেন তার জন্য একজন শাসক দলের একটি রাজ্যের মন্ত্রী, তিনি বললেন যে তাদের দলের যারা আমাদের আক্রমণ করেছিল দেশের মহিলাদের, তাদেরই একজন বোনকে নিয়ে গিয়ে তাদেরকেই খতম করা হলো। এই মানসিকতা যদি থাকে, এই মানসিকতা কি মানসিকতা? এখানে তার মানে কর্নেল সোফিয়া কুরেশির দেশপ্রেমের থেকে, তার থেকে বড় হয়ে গেল তার ধর্মীয় পরিচয়, তার সম্প্রদায়গত পরিচয়। এটার কি এতক্ষণে কি এটাকে রিভাব করা যেত না? একদম সামনে দাঁড় করিয়ে বলে এটা আমরা মানছি না, একে একটা দৃষ্টান্তমূলক কোনো কিছু আমরা তাকে একটা বলছি, শাসন করছি, তার কোনো রকম জিনিস আমরা দেখলাম না। তো রাজনীতি যখন হচ্ছে, আমি প্রণয়দার উদ্দেশ্যেই বলছি, রাজনীতি অবশ্যই হচ্ছে। আজকে হয়তো আজকে আলিপুরদুয়ারে হয়েছে, অন্যত্র হচ্ছে, হবে, কিন্তু একটাই কথা বলছি, রাজনীতি যখন হতে আরম্ভ করেছে তখন কিন্তু এই জায়গাটা এমন একটা পর্যায়ে যাচ্ছে এবং যাবে যখন কিন্তু আবার এই ঐক্য ভুলে, কারণ ঐক্য সবাই ঐক্যবদ্ধ হয়েছে, কংগ্রেসের প্রতিনিধি গেছে, সিপিএমের প্রতিনিধি গেছে, অভিষেক ব্যানার্জি গেছেন, প্রত্যেকে গিয়ে কিন্তু সরকারের হয়ে, দেশের হয়ে কথা বলেছে। শ্রেয় নেওয়ার কথা যখন আসছে, তখন যদি একজনই শ্রেয় নেয়, তখন কিন্তু এই তর্কটা একটা বিচ্ছিরি জায়গায় যাচ্ছে, এবং এটা যাবেই। ওই জন্যই বলছি, কারণ সামনে ভোট আসছে, ভোট বড় বালাই, এবং ভোটের জন্যই কিন্তু এই সামনের ভোটগুলোতে, বিহারের ভোট আসছে, তারপরের সামনের বছরে বাংলার ভোট হবে, এখানে এই ইস্যুগুলোকে বড়ভাবে দেখানো হবে। আমরা চাই দেশের ঐক্য বজায় থাকুক, এবং প্রত্যেকটি দেশপ্রেমিক মানুষ, জাতীয়তাবাদী কিনা জানি না, দেশপ্রেমিক প্রত্যেকই মানুষ সরকারের পাশে দাঁড়িয়েছে, সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছে। এই জায়গাটাতে কিন্তু মাথায় রাখতে হবে, সেটার শেষ হতে না হতে রেশটা আরেকটা জিনিস শুরু হয়ে যাচ্ছে, যেটা অত্যন্ত ভারতীয় গণতন্ত্রের পক্ষে, এবং যে একটা ঐক্যের ভাব আমাদের মধ্যে ফুটে উঠেছিল, সেখানে যে এই রকম ধরনের একটা পঙ্কিল আক্রমণ চলছে, প্রতি আক্রমণ চলছে, সেটা কিন্তু দেশকে অন্য জায়গায় নিয়ে যাবে। এবং আমরা যে ঐক্যবদ্ধ হয়েছিলাম, ওই যে অল্প একটু সময়ে আমরা সবাই এক হয়েছিলাম, একরকম ভাবছিলাম, তার থেকে আমাদের ভিন্ন দিকে, সাম্প্রদায়িক দিকে ঘুরিয়ে নেওয়ার জন্য যে অপচেষ্টা শুরু হচ্ছে, সেটা কিন্তু অত্যন্ত ভয়াবহ। পরবর্তীকালে আমরা হয়তো এই নিয়ে আরও আলোচনা করব। অনেক ধন্যবাদ শিবাজিদা, অনেক ধন্যবাদ। সত্যি কি আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম, নাকি সময় আমাদের ঐক্যবদ্ধ করেছিল, বা পরিস্থিতি আমাদের ঐক্যবদ্ধ করেছিল? আবার পরিস্থিতির পরিবর্তন আমাদের আবার সেই রাজনীতির মঞ্চে এনে ফেলেছে, এবং এর থেকে বেরোতে হয়তো আমরা পারবও না। কারণ রাজনীতি এমন একটা বিষয়, জাতীয়তাবাদ এবং রাজনীতি, এটা আবেগ উস্কে দিয়ে এটা চলবে। এবং সিনার কথা যেটা বললেন, আমি একটা ছোট্ট জিনিস না বলার লোভ সামলাতে পারছি না। আজকে কর্নেল সোফিয়া কুরেশির পরিচয় নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। আপনাদের হয়তো মনে আছে ভারতের যুদ্ধের ইতিহাসে শ্যাম মানেকশার গুরুত্ব কী। শ্যাম মানেকশা কিন্তু হিন্দুও ছিলেন না, তিনি মুসলমানও ছিলেন না, তিনি ছিলেন একজন পার্সি। তো সেটা সেই সময় কিন্তু আমরা আলোচনা করিনি, শ্যাম মানেকশার ধর্ম পরিচয় কী ছিল। যাই হোক, পরের বক্তা সিপিআইএমের পক্ষে চয়ন ভট্টাচার্য। আমাদের দল অর্থাৎ ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পক্ষ থেকে ডক্টর জন ব্রেটাস, যিনিও আমাদের বিশ্বর মতো সাংবাদিক একজন, তিনি জাকার্তা এবং সোল দুটো জায়গাতেই গিয়েছিলেন, এবং শেষ যেটা রয়েছে সেটা
যারা জানেন তারা জানেন যে নিউক্লিয়ার বম পলিসি, সেটা নিয়ে উনি ব্যাখ্যা করেছেন যে ভারত কখনো আক্রমণকারীর জায়গা নেবে না। নির্দিষ্টভাবে এই অবস্থান ভারতের পক্ষ থেকে ডক্টর জন ব্রিটাস, আমাদের পার্টির রাজ্যসভা সদস্য, তিনি জানিয়েছেন। আমরা খুব স্পষ্টভাবে জানাতে চাইছি যে ভারতের সেনার যে বীরত্বপূর্ণ লড়াই এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে, তা আমাদের গর্বিত করেছে। নির্দিষ্টভাবে আমরা গর্বিত হয়েছি জঙ্গি ঘাঁটিগুলো গুড়িয়ে দিয়ে তারা যেভাবে সাংবাদিক সম্মেলন করে আমাদেরকে জানিয়েছেন প্রতিটি তথ্য, এবং যেভাবে বলেছেন যে পাকিস্তানের সাধারণ মানুষ নন, পাকিস্তানের সেনাবাহিনী নন, জঙ্গি ঘাঁটিগুলি তাদের লক্ষ্য। অর্থাৎ ভারতবর্ষকে যুদ্ধবাজ রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিকভাবে চিহ্নিত করার জায়গায় তারা ছিলেন না, এটাই। এবং ভারতের ধর্মনিরপেক্ষতা নিয়ে খুব স্পষ্ট অবস্থান ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, এটা আমাদের গর্বের জায়গা। কিন্তু সমস্যা বেঁধেছে তার পাশাপাশি সমান্তরালভাবে আমরা দেখলাম উদ্দেশ্য প্রণোদিতভাবে ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মিডিয়ার একাংশ পশ্চিমবঙ্গেরও যে একটা নির্দিষ্ট সম্প্রদায়কে চিহ্নিত করে আক্রমণ শুরু করলো। আক্রান্ত হলেন কাজী নজরুল ইসলাম, তার একটা নির্দিষ্ট জনপ্রিয় কবিতা এবং গানের অংশ নিয়ে প্রোপাগান্ডা শুরু করলো। খুব বেশি প্রতিবাদ কিন্তু আমরা কেন্দ্রের শাসক দলের কাছ থেকে পাইনি, যেটা নির্দিষ্টভাবে বলা দরকার যে তখনই বোঝা যাচ্ছিল যে এই আক্রমণ দুঃখজনক। আমাদের এতগুলো সহনাগরিক নিহত হয়েছেন, যে জঙ্গিরা 1 মাস বাদেও এখনও ধরা পড়েনি বলে আমরা জানি। আমরা জানতে চাই, সত্যি আমরা জানতে চাই, আন্তরিকভাবে জানতে চাই কী পরিস্থিতি। আমরা জানি প্রধানমন্ত্রী মণিপুরে যাননি, কাশ্মীরেও যাননি। কাশ্মীরে যে কোলাটারাল ড্যামেজ হলো যে বাড়িগুলো, সে বাড়িগুলোর কী অবস্থা, সে পরিবারগুলো কী অবস্থা আছে তিনি জানতে যাননি, ঠিক আছে, যাননি, সেটা তাঁদের অবস্থান। কিন্তু আমি খুব স্পষ্টভাবে আমাদের পার্টির পক্ষ থেকে যেটা জানাতে চাইছি যে নির্দিষ্টভাবে আমরা এই প্রশ্ন তো তুলবই যে লড়েছে তো সেনাবাহিনী, সেই সেনাবাহিনীর কৃতিত্ব প্রধানমন্ত্রী নিজে নিচ্ছেন কেন, যেভাবে আমার রক্তে সিঁদুর বইছে ইত্যাদি প্রভৃতি বলে। সে কারণেই আজকের এই বিতর্কের মোশন তৈরি হলো। এবং খুব স্পষ্টভাবে যেটা জানানো দরকার সেটা হচ্ছে যে যে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি এই জঙ্গি হামলাকে কেন্দ্র করে শুরু হয়েছিল, তাকে জিয়ে রাখার অপচেষ্টা শুরু হয়েছে, যেটা আমি প্রথম সুযোগেই এর প্রতিবাদ জানিয়ে রাখতে চাইছি। এবং আমরা স্পষ্টভাবে বলে দিতে চাইছি যে এটাকে কেন্দ্র করে ধর্মীয় বিভাজনের তাস আমরা খেলতে দেব না। আমাদের সর্বশক্তি নিয়ে এর প্রতিরোধ আমরা করব। যেটা নির্দিষ্টভাবে বলা দরকার যে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতবর্ষের একটা অস্বস্তির জায়গা তৈরি হয়েছে, একটা হলফনামা নিয়ে তৈরি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি তিনি আগ বাড়িয়ে কিছু কথা বলাতে তৈরি হয়েছে। এটা এই অস্বস্তিকর প্রশ্নগুলোর জবাব প্রধানমন্ত্রীকে দিতে হবে। আমি একটা ছোট্ট গল্প না শুনিয়ে পারবো না, শোনাতে হবে। যেটা চয়নদা বললেন সেই সূত্র ধরেই অপারেশন কার্গিলের সময়, সেই সময় মার্কিন প্রেসিডেন্ট ছিলেন বিল ক্লিন্টন। শোনা যায় ক্লিন্টন ফোন করেছিলেন প্রধানমন্ত্রী বাজপেয়ীকে যে পাকিস্তানের প্রধানমন্ত্রী এসেছেন, আপনিও চলে আসুন, এখানে আমরা বসে কথা বলবো। বাজপেয়ী নাকি বলেছিলেন যে ভারত তার নিজের দেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে, দ্বিপাক্ষিক বিষয় নিয়ে অন্য কোনো তৃতীয় দেশের মধ্যস্থতা চায় না। যাই হোক, পরের বক্তা সুমন রায়চৌধুরী, কংগ্রেসের পক্ষে। আজকের সঞ্চালক এবং নিউজ 18-এর এডিটর ইস্ট বিশ্ব মজুমদারকে প্রথমেই ধন্যবাদ জানাই আমন্ত্রণ জানানোর জন্যে। বেসিক্যালি আমার অত্যন্ত খুব কাছের এবং প্রিয় মানুষ, কিন্তু ব্যথিত করে তো প্রথমেই প্যানেলটা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মূলত আগামী দিনের লড়াইটা যে নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে হবে, সেই বায়ানারিটাও এখানে, যেখানে আমরা ভারত পাকিস্তান লড়াই নিয়ে আলোচনা করব এবং তার কি প্রভাব পড়বে বাংলার রাজনীতিতে, সেইটা নিয়ে আলোচনা হওয়া উচিত ছিল। কিন্তু বিশ্বদা স্বাভাবিকভাবেই কম্পালশন থেকে সেই বায়ানারিটা সেট করে দিলেন, অন্যান্য অনেক সংবাদ মাধ্যমের মতো। এই জায়গায় একটু দুঃখ পেলাম।
দেখুন, প্রশ্ন হবে, প্রশ্ন থাকবে, রাহুল গান্ধী প্রশ্ন করবেন আর নরেন্দ্র মোদীকে উত্তর দিতে হবে। নরেন্দ্র মোদী বা ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা হলে সেটা যদি দেশ বিরোধিতা হয়, রাষ্ট্রদ্রোহিতা হয়, তাহলে আমরা রাষ্ট্রদ্রোহী। নরেন্দ্র মোদী সরকারকে প্রশ্ন করলে যদি রাহুল গান্ধী পাকিস্তানপন্থী হয়, তাহলে অন এয়ার বলছি আমরা পাকিস্তানপন্থী। আমরা প্রশ্ন করব জেট ফাইটারগুলো, কতগুলো জেট ফাইটারকে মেরে নামিয়েছে পাকিস্তান, সেই হিসাব দিতে হবে। জঙ্গিরা ধরা পড়ল না কেন, কি পদক্ষেপ ভারত সরকার নিতে চায়, সেই প্রশ্নের উত্তর দিতে হবে। এই সংকটপূর্ণ মুহূর্তে যেখানে সারা ভারতবর্ষ এবং ভারতবর্ষের সবকটা রাজনৈতিক দল সরকারের সঙ্গে একত্রিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে পাশে দাঁড়িয়েছে, সেখানে কোনো ধরনের আপত্তি উজুর শোনা সম্ভব নয়। রাহুল গান্ধী লোকসভার বিরোধী দলনেতা নিজে গেছেন প্রধানমন্ত্রীর দপ্তরে সাউথ ব্লকে তার সঙ্গে দেখা করতে, পাকিস্তান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে। একটু আগে এখানে বিজেপির প্রতিনিধি বলছিলেন যে ইন্দিরা গান্ধীকে নাকি অটল বিহারী বাজপেয়ী দেবী দুর্গা বলেছিলেন। হ্যাঁ, বলেছিলেন। অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে বর্তমান প্রধানমন্ত্রীর কাইন্ডলি তুলনা করবেন না। হতে পারেন মতাদর্শগত তফাৎ ওনার সঙ্গেও আমাদের বিস্তর ছিল। তা যাই হোক, এটা অনেক সময় শিক্ষা, রুচি, এগুলো অনেকগুলো বিষয় ম্যাটার করে। কারণ উনি দুর্গা বলার সাহস এবং দুর্গা বলার রুচি ওনার মধ্যে এই কারণেই উঠে এসছিল, কারণ সেই সময় বিরোধীরা সম্মান পেত। সেই সময় বিরোধী দলের নেতার মুখ আর পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির মুখকে পাশাপাশি বসিয়ে ভারতীয় জনতা পার্টি বা শাসক দলের এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করা হতো না। নিউজ 18 বাংলা যদি জুম করে এই ছবিটা দেখায়, এই ছবিতে আসিম মুনির এবং লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মুখটাকে একভাবে একই পংক্তিতে রেখে অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে ভারতীয় জনতা পার্টি পোস্ট করেছে। এটা, এই সম্মান আপনারা বিরোধীদের দেন। এই সম্মান দেওয়ার পরেও আপনারা এক্সপেক্ট করেন যে আমরা প্রচণ্ড কার্টিয়াস হব, আমরা কোনো প্রশ্ন করব না, উনি যা বলবেন তাতে আমরা দুহাত এরম করে তুলে ধরব। সেটা তো সম্ভব নয় প্রণয়দা। আপনি আমায় সম্মান দিলে আপনি সম্মান পাবেন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রীর চেয়ারে উনি আসেন, সম্মান করি তাকে। তিনি যে লড়াই লড়ছেন, জাতীয় কংগ্রেস আমার দল তাকে সম্মান করে। কিন্তু আবার প্রশ্ন করব, আপনাদের বিদেশমন্ত্রী, আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর যখন ঘোষণা করলেন যে আমরা আক্রমণের আগে কি কি স্পট আক্রমণ করব পাকিস্তানকে আমরা জানিয়েছি, সেই বিষয়ে আমাদের আপত্তি আছে। আপত্তি বিরোধীদের থাকতেই পারে বিভিন্ন বিষয়। প্রশাসকের বিরুদ্ধে প্রশ্নের অধিকার বিরোধীদের রয়েছে। সিঁদুর রক্তের সঙ্গে মিশে যাওয়ার পরেও সব কিছু নর্মাল কী করে থাকে আমি জানি না। ও মেটেরিয়া মেডিকাতেও এর কোনো ব্যাখ্যা নেই। এই ধরনের একটা অপারেশনের নামকে বিপণন সামগ্রী হিসাবে ব্যবহার যদি আপনারা না করেন, সেটা মঙ্গলের হবে। আপনারা সোফিয়া কুরেশিকে দিয়ে সাংবাদিক সম্মেলন করালেন, খুব খুশি হয়েছিলাম সেদিন। সব কিছুর ঊর্ধ্বে উঠে ভারতীয় জনতা পার্টি তাদের চিরাচরিত রাজনীতির ওপরে উঠে প্রথমত দুজন মহিলা, তারপর একজন মহিলা অফিসার, তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের, তাকে দিয়ে আপনারা প্রেস কনফারেন্স করিয়েছেন। একদিন না, পরপর 3 দিন ভারতবর্ষের প্রতিটি গণতন্ত্রপ্রেমী ধর্মনিরপেক্ষ মানুষ খুশি হয়েছিল, সরকারকে সাধুবাদ জানিয়েছিল। তারপর তার মা বাবারা গিয়ে ফুল ছড়িয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর র্যালিতে, কোনো অসুবিধা নেই, কিন্তু সেটাকে বিপণন হিসাবে ব্যবহার করবেন না। একটা কথা জাতীয় কংগ্রেসের একজন কর্মী হিসাবে আবারও বলছি, আগামী দিনেও বলবো, যে কোনো সংকটে জাতীয় কংগ্রেস রাষ্ট্রের সঙ্গে আছে, আগামী দিনে রাষ্ট্রের সঙ্গেও থাকবে, কিন্তু বিপণন করা যাবে না।
সামনের ভোটকে মাথায় রেখে এটাকে বিপণন সামগ্রী হিসাবে ব্যবহার করা যাবে না। ঠিক যেরকমভাবে মার্কিন যুক্তরাষ্ট্র সফর কাটছাট করে বিরোধী দলনেতা রাহুল গান্ধী ফিরে এসে শ্রীনগর গেছিলেন, আমরা আশা করেছিলাম প্রধানমন্ত্রীও তার বিদেশ সফর কাটছাট করে এসে বিহারে নির্বাচনী প্রচার করতে না গিয়ে উনি জরুরি মিটিং করবেন, সর্বদলীয় মিটিংয়ে উপস্থিত থাকবেন, কোনোটাই উনি করেননি। এই জায়গায় সমালোচনা, ঐক্যের মধ্যে কোনো ফাটল নেই, কোনো বিভেদ নেই, আগামী দিনেও থাকবে না। ধন্যবাদ সুমনকে। কংগ্রেস জবাব চাইছে কটা ফাইটার জেট কার ধ্বংস হয়েছিল, সেটা যদি মাপকাঠি হয়, আমি যতদূর জানি 71-এর যুদ্ধের সময় ভারতের 20টা ফাইটার জেট ধ্বংস হয়েছিল আর পাকিস্তানের 5টা, কিন্তু যুদ্ধ ভারত জিতেছিল। এটা একটা সবচেয়ে বড় প্রশ্ন, সেটাই ম্যাটার করে, যুদ্ধে কে জিতলো। 1, 2 হচ্ছে যে এই গোটা রাজ্যের মোশন সেট করে দেওয়া, নির্বাচনী মোশনটাকে সেট করে দেওয়া, সেটা যদি নিউজ 18 বাংলা সেট করে দেয় তাহলে এর থেকে আর কি বলবো, বড় কিছু হতে পারে না। যাই হোক, পরের বক্তা সুমন ভট্টাচার্য। আনসাং আনঅনার্ড। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কবিতায় এই শব্দগুলো প্রায় আসে যুদ্ধ থেকে ফিরে আসা সেনানীদের জন্য। আমার আজ এই শব্দগুলো মনে পড়ল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আলিপুরদুয়ারের সভা দেখে। আমার প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীর কাছে আশা করেছিলাম তার আলিপুরদুয়ারের সভায় পূর্ণম সাউ থাকবেন, কারণ তিনি একমাত্র ভারতীয় বিএসএফের জওয়ান যিনি 21 দিন পাকিস্তানে আটকে ছিলেন। আমি আশা করেছিলাম আমার প্রধানমন্ত্রীর কাছে সেখানে ঝন্টু আলী শেখের স্ত্রী থাকবে, শাহনওয়াজ শেখ, কারণ আমার প্রধানমন্ত্রী তো ভারতবর্ষের সেনাবাহিনীর জয়কে উদযাপন করছেন। আমি আশা করেছিলাম যে পূর্ণম শেখের স্ত্রী রজনী বিজেপির হিন্দুত্বের এজেন্ডাকে যিনি সার্ভ করেন, যিনি বলেছিলেন যে আমার স্বামী ফেরা মানে একই সঙ্গে দিওয়ালি আর কারভা চৌথ, তাকে পাশে নিয়ে প্রধানমন্ত্রী বলবেন আমি আপনা সিন্দুরের মর্যাদা রাখলাম। আমি আশা করেছিলাম যে পশ্চিমবঙ্গের যে 3 জন পেহেলগাঁওতে শহীদ হয়েছেন, বিতান অধিকারী, সমীর গুহ, মনীষ রঞ্জনের পরিবাররা ওখানে থাকবেন। প্রধানমন্ত্রী বলবেন আমি তোমাদের পরিবারের হত্যার জবাব দিলাম। আমি তো আমার প্রধানমন্ত্রীর কাছে সেটা আশা করেছিলাম। যখন সেগুলো পেলাম না, আমি যখন পূর্ণম সাউয়ের স্ত্রী রজনী অথবা শাহনওয়াজ মানে ঝন্টু আলীর শেখের স্ত্রীকে পেলাম না মঞ্চে, তখন আমার সন্দেহ হলো তাহলে কি অপারেশন সিন্দুর যতক্ষণ সেনাবাহিনীর হাতে ছিল ততক্ষণ ভারতের, আর যখন সেনাবাহিনীর থেকে রাজনৈতিক দলের কাছে চলে এলো তখন সেটা শুধুই ভোটে জেতার অস্ত্র। এটা আবার বলছি, ভারতীয় হিসেবে ভারতীয় প্রধানমন্ত্রীর কাছে আমার জন্য চিন্তার বিষয়। কারণ এখানে সব বক্তা যেটা বলেছেন, ইভেন বিজেপির সংবিধানেও লেখা আছে যে ভারতবর্ষ তো ধর্মনিরপেক্ষ থাকতে চায়। যে ভারতবর্ষ সোফিয়া কুরেশি, কর্নেল সোফিয়া কুরেশি এবং ভূমিকা সিং, উইং কমান্ডার ভূমিকা সিংকে দিয়ে প্রেস কনফারেন্স করায়, সেই ভারতবর্ষ তো আশা করে নরেন্দ্র মোদীর পাশে রজনী সাউ, পূর্ণম সাউয়ের স্ত্রী, আর ঝন্টু আলী শেখের স্ত্রী শাহনওয়াজ শেখ থাকবে। তারা বলবে যে ভারতবর্ষ ইউনাইটেড। এটা দুর্ভাগ্যের বিষয় যে বিজেপির হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কবিতা ঘোরাফেরা করে না, আর্নেস্ট হেমিংওয়ের লেখা ঘোরাফেরা করে না। পার্থদা রবীন্দ্রনাথ দিয়ে শুরু করেছিলেন, আমি হেমিংওয়েকে মনে করাই। যুদ্ধ প্রথমে মনে হয় যে প্রচণ্ড সবাই আমরা অমর হয়ে থাকব। হেমিংওয়ে লিখেছিলেন পাশের লোকটা যখন মারা যায়, নিজের পায়ে যখন গুলি লাগে, তখন বোঝা যায় যুদ্ধ কত রক্তাক্ত। আজ পূর্ণম সাউ কী ভাববে? আজ ঝন্টু আলী শেখের পরিবার কি ভাববে? তারা ভাববে না যে ভারতবর্ষের হয়ে যুদ্ধ করার পরিণাম কি তাদের ভুলে হলদিয়া তমলুকে সমবায় ভোট নিয়ে আলোচনার জন্য কাউকে মঞ্চে রাখা? যদি আপনি সেনাবাহিনীর কথা বলেন,
যদি আপনি পাকিস্তানের বিরুদ্ধে লড়ার কথা বলেন, তাহলে সিপিএমের জন ব্রিটাস আর তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাই সঙ্গে থাকবে। আর যদি আপনি হলদিয়া তমলুকের সমবায় ভোট জিততে চান, তাহলে ব্যাপারটা সত্যিই কঠিন। ধন্যবাদ সুমন। একটাই কথা বলবো, আমার দুটো উদাহরণ টানতে ইচ্ছে করছে। একটা হচ্ছে 1971 20শে ডিসেম্বর, পাকিস্তানকে হারানোর পর সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। ভাষণের যে অংশে তিনি যুদ্ধ জয়ের কথা বলেছিলেন, সেই অংশের দৈর্ঘ্য ছিল মেরে কেটে 1 মিনিট। ইন্দিরা শুধু বলেছিলেন, উই হ্যাভ ডান দিস অ্যাকশন ওয়েল। তারপরে 11ই মে 1998 পোখরানে পরমাণু পরীক্ষার পর প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী একটি সাংবাদিক বৈঠক অর্থাৎ প্রেস কনফারেন্স করেছিলেন। দরজা থেকে বেরিয়ে পোডিয়ামে ভাষণ দিয়ে ফিরে যাওয়া পর্যন্ত সময় লেগেছিল 1 মিনিট 52 সেকেন্ড, যার মধ্যে বাজপেয়ী বলেছিলেন 1 মিনিট 18 সেকেন্ড। যুদ্ধ নিয়ে এখন তো রাজনীতির চর্চা হবেই, সময় বদলেছে। পরের বক্তা দেবজিৎ, বিজেপি, দেবজিৎ সরকার। এতক্ষণ যে ধরনের আলোচনা হলো, তাতে বাকি সব বাদ যাক, রাজনীতি আগে থাক, এরকম একটা মনে হচ্ছিল। সিদ্ধান্ত তো রাজনৈতিক ছিল। সীমান্তের ওপারে গিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কিনা জঙ্গি ঘাঁটি, এটা তো অন্য কোনো সিদ্ধান্ত ছিল না। সুতরাং রাজনীতি তো থাকবেই এবং রাজনৈতিক আলোচনা হবেই। এই চ্যানেল যদি সেই রাজনৈতিক আলোচনার পরিসর তৈরি করেন, ভাবার জায়গা যদি তৈরি করেন, তাহলে নিউজ 18 বাংলাকে নিশ্চয়ই বাংলার মানুষ স্বাগত জানাবেন, দর্শকরাও স্বাগত জানাবেন। একটু পিছিয়ে যাওয়া যাক। 3রা জুন 1947 মাউন্ট ব্যাটেনের ওভাল টেবিলে আমাদের ভারতবর্ষ, অখণ্ড ভারতবর্ষ ভাগ হচ্ছে র্যাডক্লিফের কলমে। একদিকে জিন্না সাহেব, অন্যদিকে জওহরলাল নেহেরু। পথ করে ইউনিয়ন জ্যাক উঠছে। সেখানে রাজার নামে শপথ নিচ্ছেন জিন্না এবং জওহরলাল, এবং সিদ্ধান্ত হচ্ছে দেশ ভাগ হয়েছে এবং প্রচুর দেশীয় রাজারাও সেখানে আছেন। তাদের কাছেও বিশ্ববাসীকে জানিয়ে দেওয়ার আগে অল ইন্ডিয়া রেডিওর মাধ্যমে তার আগে শেষবারের মতন সমস্ত কাগজপত্র তুলে দেওয়া হচ্ছে, দেখে নিন আপনারা কি কি হচ্ছে না হচ্ছে। সেইভাবে তৈরি হওয়া ভারত রাষ্ট্র, যাদের কিনা বাইরে থেকে গম আনতে হতো একদিন, যে লড়াই লড়তে হয়েছে প্রত্যেক মুহূর্তে, ভারত রাষ্ট্রের মধ্যে থাকা লোকেরা দেশ ভাগের ক্ষতকে ভোলাতে চেয়েছেন রাজনৈতিক নেতৃত্বের একটা বড় অংশ মিথ্যে বলে জনতাকে। বারে বারে বোঝাতে চেয়েছেন যে সব কিছুই কিরম যেন একটা সেকিউলার, একদম অন্য কিছু নয় বাবা, সব কিছু সেকুলার। দেশ ভাগ হয়েছে, ভারত তৈরি হলো, সেকুলার ভারত তৈরি হলো। আরে ভাই, কারা দেশ ভাগ চাইলো? কাদের জন্য দেশ ভাগ হলো? পাকিস্তান কি মানসিকতা নিয়ে তৈরি হলো? কেন পাকিস্তান তৈরি হয়েছে? পাকিস্তান তো ইরান আক্রমণ করতে যায় না, পাকিস্তান আফগানিস্তান আক্রমণ করতে যায় না, চীন আক্রমণ করতে চায় না। বছরের পর বছর কেন পাকিস্তান শুধুমাত্র ভারতে আক্রমণ করে, ভারত ভূমিতে আক্রমণ করে? তার কারণ কি? কেউ বলেন না। এই লাল নীল সাদা গেরুয়া, তেরঙা দোরঙা একরঙারা কেউ কোনোদিন ভারতের জনতাকে দিতেন না। এতদিন ধরে যত আক্রমণ হয়েছে, যারা জওহরলাল নেহেরু কত ভালো আক্রমণ সামলিয়েছেন, ইন্দিরা গান্ধী কত সুন্দরভাবে আক্রমণ প্রতিহত করে বাংলাদেশ স্বাধীন করেছেন বলে গলা কাঁপিয়ে এতক্ষণ ধরে বোঝাবেন বা এরপরেও বোঝাবেন জনতাকে। তাদের কাছে বিনীত প্রশ্ন, দাদারা, এই আক্রমণ যতগুলো হয়েছিল সব সেকুলার আক্রমণ ছিল বুঝি ভারতবর্ষের ওপরে? সব কিছু সেকুলার আক্রমণ ছিল? পহেলগামের আক্রমণের আগে যত আক্রমণ হয়েছে সব সেকুলার ছিল? একটু আগে মাননীয় মন্ত্রী পার্থ ভৌমিক বললেন যে সন্ত্রাসবাদের কোনো ধর্ম হয় না। অনেকদিন আগে থাকতে শুনছি, ছোটবেলা থেকে। উনি আমার থেকে বয়োজ্যেষ্ঠ, উনি আমার আগে থাকতেও শুনছেন এবং এখানে এসেও একই কথা বলছেন, লোককে বোঝানোর চেষ্টা করছেন, বোঝাবেন। কিন্তু সন্ত্রাসবাদের যদি ধর্ম না হয়, তাহলে সন্ত্রাসবাদীরা কেন দেখে দেখে খুন করেছিল?
কেউ কোনো সন্ত্রাসবাদী তো কাউকে জিজ্ঞেস করেনি পহেলগামে, এই তুমি কি বাংলায় কথা বলতে জানো, তুমি কি তেলেগুতে কথা বলো তাই জন্য তোমায় খুন করব, তুমি কি ইংরেজি বলতে পারো না তাই জন্য তোমায় খুন করব, তুমি কি হিন্দিতে বলো তাই জন্য তোমায় খুন করব। একটাই প্রশ্ন করেছিল, whether you can recite কালমা or not, তুমি কি কলমা পড়তে পারো কি পারো না। শুরু হয়েছে এখান থেকে অপারেশন সিন্দুর, SINDOOR, শুধুমাত্র মায়ের সিঁদুর নয়, হিন্দু সিঁদুর বা হিন্দু কালচারের সিঁদুর নয়, তার একটা বড় নাম আছে। সেই কথাটা সবসময় চেপে যাবার কথা বলেন কেন? আজকে পার্থদা একটা অদ্ভুত কথা বললেন, প্রত্যেকের বাড়ি বাড়ি মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন যারা অত্যাচারিত হয়েছেন। অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার যে কজন অত্যাচারিত হয়েছেন প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়েছেন, কিন্তু মুর্শিদাবাদ বা মালদায়, ঘণ্টা বাজছে যদিও, মুর্শিদাবাদ বা মালদায় যারা অত্যাচারিত হয়েছেন একই কারণে অত্যাচারিত হয়েছেন। পার্থদা জানেন, বাড়িতে না গালি দিয়ে দেওয়া হয়েছিল, কে হিন্দু কে মুসলমান ঠিক করার জন্য সাম্প্রদায়িকভাবেই। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের বাড়ি যাননি, পার্থদাও কিন্তু যেয়ে উঠতে পারেননি, কোনো মন্ত্রী যাননি। জানেন, উল্টে বরঞ্চ যে তদন্ত রিপোর্ট এসেছে তাতে প্রমাণিত হয়েছে তৃণমূল কংগ্রেসের বিধায়ক, তৃণমূল কংগ্রেসের যারা নেতা ওখানকার, এবং সম্প্রদায়ের নাম তো আবার বলা যাবে না জোরে, নির্দিষ্ট সম্প্রদায়ের তৃণমূল কংগ্রেসের নেতারা নির্দিষ্ট সম্প্রদায়ের লোকেদের বাড়িতে, কালি দেওয়া বাড়িতে আক্রমণ শানিয়েছিলেন নির্দিষ্ট সম্প্রদায়ের নির্দেশে। তৃণমূল কংগ্রেসের পরিচালিত পুলিশ হাজারবার ফোন করা সত্ত্বেও গিয়ে পৌঁছতে পারেনি। ঠিক ভোট যুদ্ধে সিঁদুরে অস্ত্র নয়, সিঁদুরি অস্ত্র বাংলায়। আমি তামিলনাড়ুর আলোচনা এখানে করব না, প্রশ্নই ওঠে না কাশ্মীরের আলোচনা করার। প্রধানমন্ত্রীর পাশে কে বসলেন, মুখ্যমন্ত্রীর কাছে কে বসলেন না, কাকে মুখ্যমন্ত্রী ডাকলেন না, কি প্রধানমন্ত্রী কাকে বেশি ডাকলেন, কিচ্ছু এসে যায় না। কাল মুর্শিদাবাদের শামসেরগঞ্জে আমার বোনের মাথার সিঁদুর থাকবে কি থাকবে না সেটা ঠিক করবে 26-এর ভোট। ভোট যুদ্ধে সিঁদুরি অস্ত্র, ভোট যুদ্ধে সিঁদুরি অস্ত্র। ধন্যবাদ। ধন্যবাদ দেবজিৎ। মোশনে একটা প্রশ্নবোধক চিহ্ন ছিল, দেবজিৎ পরিষ্কার জানিয়ে দিল ভোট যুদ্ধে সিঁদুরি অস্ত্র, অর্থাৎ 2026-এর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন এই অস্ত্রেই বিজেপি লড়বে, সেটা পরিষ্কার। পরের বক্তা তৃণমূল কংগ্রেসের পক্ষে অরূপ। ভোট যুদ্ধের সিঁদুরে অস্ত্র, সূত্রপাত 22শে এপ্রিল। 22শে এপ্রিল বিকেলবেলা 4টের কাছাকাছি সময়ে গোটা ভারতবর্ষ শিহরিত হয়ে গেল যে ঘটনায় 26 জন মানুষ প্রাণ দিলেন পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদীদের হাতে। আমাদের প্রধানমন্ত্রী দেশে ছিলেন না, বিদেশে ছিলেন। 23 তারিখে ফিরলেন। ভারতবর্ষের মানুষ আশা করেছিল যে মোদিজি হয়তো ওখানে যাবেন। মোদিজি গেলেন 24 তারিখ, না পহেলগাম নয়, বিহারে গেলেন। বিহারে যখন মোদিজি গেলেন তখন সেখানে আমরা দেখলাম বিহারে ভোটের জন্য, আর কদিন পরে বিহারে ভোট, বিহারের মুখ্যমন্ত্রীর সাথে নরেন্দ্র মোদী স্টেজ শেয়ার করছেন, হাসি মুখে গল্প করছেন। তো আমাদের সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই লড়াইয়ে ভারতবর্ষের 140 কোটি মানুষ দেশের সরকারের পাশে এসে দাঁড়ালো। শুধু তাই নয়, নজিরবিহীনভাবে দেশের সমস্ত রাজনৈতিক দল, সমস্ত বিরোধী দল কেন্দ্রীয় সরকারের পাশে, বলা ভালো ভারত সরকারের পাশে ঐক্যবদ্ধভাবে দাঁড়ালেন। ওই 24 তারিখে সর্বদলীয় বৈঠক হলো। দেশের মানুষ ভাবল সর্বদলীয় বৈঠক, আমাদের দেশের 56 ইঞ্চি বলিষ্ঠতম প্রধানমন্ত্রী উনি নেতৃত্ব দেবেন। না, ওনার সময় ছিল না, উনি বিহারে ভোটে গিয়েছিলেন প্রচারের জন্য। সেই সর্বদলীয় বৈঠকে সমস্ত রাজনৈতিক বিরোধীরা তাদের রাজনৈতিক মতের ঊর্ধ্বে উঠে সরকারকে ফ্রি হ্যান্ড দিলেন, যাতে সরকার সেনাবাহিনীকে ফ্রি হ্যান্ড দেয়, কারণ আমাদের সেনারা দক্ষ, আমাদের সেনারা সক্ষম সন্ত্রাসবাদের কোমর ভেঙে দেওয়ার জন্য। এবং আমাদের সেনারা কোমর ভেঙে দিয়েছিল। পিওকেতে, মুজফ্ফরাবাদে, কোটলিতে একের পর এক জঙ্গি ঘাঁটি কার্যত তছনছ করে দিয়েছিল আমাদের গর্ব ভারতের সেনারা। আমাদেরও বুকটা সগর্বে ফুলে উঠেছিল। দেখুন, আমরা কেউ যুদ্ধ চাই না, কোনো সৈনিকের মা চান না তার সন্তান যুদ্ধে যাক, কারণ মা জানেন যে তার সন্তান নাও ফিরতে পারেন। কোনো স্ত্রী চাইবেন না তার স্বামী যুদ্ধে যাক, কারণ সে নাও ফিরতে পারে।
কিন্তু যখন এই ধরনের হামলা হয় তখন প্রত্যাঘাত করাটা জরুরি হয়ে পড়ে। তাই জন্যই আমাদের যুদ্ধ পাকিস্তানের সাধারণ মানুষের বিরুদ্ধে ছিল না, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ছিল, এবং এই যুদ্ধ চলবে। ভারতবর্ষ বুঝিয়ে দেবে, ভারতবর্ষের মাটিকে যারা টুকরো করতে চায় তাদেরকে ভারত সেই ভাষাতেই জবাব দেবে। সমস্যাটা হচ্ছে যুদ্ধবিরতির ঘোষণা যে কোনো মানুষের কাছেই স্বস্তিদায়ক। আমি পার্থভৌমিকের কথা শুনছিলাম, আরও অনেক বক্তা, এমনকি বিশ্বদাও বলেছেন। ৭১-এর সময় রিচার্ড নিক্সন তার সচিব হেনরি কিসিঙ্গার যখন বলেছিলেন, তখন ইন্দিরা গান্ধীর জবাব ছিল ভারত আমেরিকাকে তার বন্ধু বলে মনে করে, বস নয়। ভারতবর্ষ কখনোই ভারত এবং পাকিস্তানের এই দ্বিপাক্ষিক বিষয়ে তৃতীয় পার্টির মধ্যস্থতা মেনে নেয়নি। সঞ্চালক হিসেবে বিশ্বদাও বলছিলেন, অটল বিহারী বাজপেয়ীর সময়, কার্গিলের সময় তো আমেরিকার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল ভারত। মুশকিল হচ্ছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সিজফায়ার ঘোষিত হবে, ভারতের বিদেশ সচিব ঘোষণা করার আগে ডোনাল্ড ট্রাম্প কবে থেকে ভারতের বিদেশ সচিব হয়েছে আমি জানি না, তার টুইটার হ্যান্ডেল ঘোষণা করে দিচ্ছে যে সিজফায়ার হচ্ছে। আমাদের এত বড় 56 ইঞ্চি, আমরা নাকি বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি হতে চলেছি, এত বড় পাওয়ার, আমরা স্লোগান দিয়েছি আপকি বাত ট্রাম্প সরকার। আমরা মন কি বাত করার কিছুক্ষণ আগে সেই ডোনাল্ড ট্রাম্প বলছে আমি বলে দিয়েছি যুদ্ধ বন্ধ করো, নইলে ব্যবসা বন্ধ করে দেবো, কোট আনকোট এই কথা বলেছেন। তখন আমাদের খারাপ লাগে যে 140 কোটি ভারতবাসী, আমাদের এইটুকু অধিকার হলো না যে আমাদের সরকার এটা ঘোষণা করবে যে আমরা সিজফায়ার ঘোষণা করব। একটু আগে আমার পূর্ববর্তী বক্তা বলছিলেন যুদ্ধ মোদি করেনি, কিন্তু সেনাকে ফ্রি হ্যান্ড দিয়েছে। সেনাকে ফ্রি হ্যান্ড দিয়েছে, প্রণয়বাবু বলছিলেন কেন ইউসুফ পাঠানকে পাঠানো হয়নি। ইউসুফ পাঠান ভারতবর্ষের বুকে, ভারতবর্ষের প্রতিনিধি দল, তার পার্টি কে ভালো সবচেয়ে রিপ্রেজেন্ট করবে সেটা সেই সংশ্লিষ্ট দল ঠিক করবে। আজকে ধরুন আপনারা বলেছিলেন আপকি বার 400 পার, 240 পেয়েছেন, একক সংখ্যাগরিষ্ঠতা পাননি, এখানে পার্থভৌমিক সাংসদ আছে। আজকে যদি পার্থভৌমিক গিয়ে বলে যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি হেরেছে, 272 পায়নি, তাই জন্য নরেন্দ্র মোদীর বদলে আজকে নীতিন গাডকারি বা রাজনাথ সিং প্রধানমন্ত্রী হোক, সেটা যেরকম সমীচীন হবে না, একইভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কে প্রতিনিধি যাবে সেটা তৃণমূল কংগ্রেসই ঠিক করবে, ভারতীয় জনতা পার্টি ঠিক করবে না। দ্বিতীয়ত, দেবজিৎ একটা কথা বলছিল বেছে বেছে ধর্ম বেছে খুন হয়েছে। হ্যাঁ, নিশ্চিতভাবে ধর্ম বেছে যারা খুন করে তারা ধর্ম ব্যবসায়ী, তারা চায় ধর্মীয় উস্কানি দিয়ে ধর্মীয় মেরুকরণ করে ফায়দা তুলতে, কারণ মুদ্রার এপিট আর ওপিট। যদি একটা ধর্মের মৌলবাদ উস্কানি পায় আর একটা ধর্মের মৌলবাদের সুবিধা হয়। সেদিনকে যখন বেছে বেছে খুন হচ্ছিল, একজন যুবক হিন্দু পুণ্যার্থী, হিন্দু ট্যুরিস্টদের বাঁচানোর জন্য বুক পেতে দিয়েছিল জঙ্গিদের বুলেটের সামনে। তার নাম সৈয়দ আদিল হোসেন শাহ, যে টাট্টু চালাতো ওখানে, সে জঙ্গিদের হাত থেকে ট্যুরিস্টদের বাঁচানোর জন্য নিজের বুকটা পেতে দিয়েছিল, ঝাঁঝরা হয়ে গিয়েছিল 7খানা বুলেটে। ঝন্টু আলী শেখ, বিতান অধিকারীর দেহ এসছে, তার স্ত্রী কান্নায় ভেঙে পড়েছেন। আমরা দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতিনিধি ফিরাদ হাকিম, অরূপ বিশ্বাসদের পাঠিয়েছেন। আবার বিজেপির পক্ষ থেকেও লিডার অফ অপোজিশন অগ্নিমিত্রা পাল তারা গিয়েছেন। এটাই তো উচিত, সব দলের প্রতিনিধি যাবেন যখন এই ধরনের সন্ত্রাসবাদ হবে। সঠিক কাজ হয়েছিল। কিন্তু পরের দিন যখন ঝন্টু আলী শেখের মৃতদেহ হলো, কই এয়ারপোর্টে তো তাদের দেখতে পেলাম না। উল্টে দেখলাম নদিয়ার ওই মণ্ডল সভাপতির বক্তব্য সোশ্যাল মিডিয়া ভাইরাল হলো, যে কুৎসিততম বক্তব্য। ও একটা নির্দিষ্ট সম্প্রদায়, ওখানে গিয়ে কি হবে, ওর ভোট আমরা পাই না। এই যে রাজনীতিটা, এর মুখে থাপ্পড় মেরেছে ভারতের সেনাবাহিনী। বিক্রম মিস্ত্রি বিদেশ সচিব যখন প্রেস কনফারেন্স করেন, দুপাশে দুজন থাকেন, কর্নেল সোফিয়া কুরেশি, বাদিকে ভূমিকা সিং। রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীতের পরের স্তবক, যেটা জাতীয় সঙ্গীত অন্তর্ভুক্ত নয়, অহরহ তব আহ্বান প্রচারিত, শুনি তব উদার বাণী, হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান ও খ্রিস্টানি, এটা থাকবে, তবেই ভারতবর্ষ থাকবে। যারা এটা টুকরো করতে চায় তাদের সংবিধান বদলানোর চেষ্টা আগেও সফল হয়নি, আগামী দিনেও হবে না। ধন্যবাদ অরূপ চক্রবর্তী। দেবজিৎ বললেন সিঁদুরই অস্ত্র, আর অরূপ বললেন যে সর্বধর্ম সমন্বয় নিয়ে। এতক্ষণ আপনার বক্তাদের বক্তব্য শুনছিলেন। আমার নির্দিষ্ট কয়েকটা প্রশ্ন বক্তাদের কাছে আছে। আমি প্রথমে পার্থদার কাছে আসব, যে যুদ্ধ কি সত্যি ভোটে জেতায়? যুদ্ধের ফল কি প্রভাব ফেলে ভোটের ফলে? এই প্রশ্নের উত্তর মানে এক কথায় দেওয়া সত্যিই কঠিন, কারণ আমাদের কিছু পুরনো হিসেব নিকেশ, পুরনো কিছু অঙ্ক, পুরনো কিছু তথ্য বলতে হবে। এ পর্যন্ত ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়েছে 3 বার, 65, 71 আর 1999 সালে কার্গিলে একটা ছোট অঞ্চলে যুদ্ধ। 65 সালে যখন ভারত পাকিস্তান যুদ্ধ হয় তখন কংগ্রেসের রমরমা। 2 বছর পর লোকসভা ভোট হয়, কংগ্রেস ক্ষমতায় ফিরেছিল, কিন্তু 7টি রাজ্যে কংগ্রেস হেরে গিয়েছিল। পরের যুদ্ধ হয়েছিল 71 সালে, ভারত পাকিস্তানের মধ্যে টুকরো হয়েছিল পাকিস্তান,
দেশ জুড়ে ইন্দিরা গান্ধীর জয় জয়কার, বিরোধীরাও প্রশংসায় পঞ্চমুখ, আপনারা শুনলেন। এই যুদ্ধের পর লোকসভা ভোট হওয়ার কথা ছিল 76 সালে, কিন্তু জরুরি অবস্থা ঘোষণা হয় বলে ভোট হয়নি। 77-এ ভোট হয়, ইন্দিরা শোচনীয়ভাবে পরাজিত হয়েছিলেন। একই প্রশ্ন আসে 99 সালে কার্গিল যুদ্ধ, সেখানেও ভারত কি করেছিল আপনারা সকলেই জানেন। ভারত দখল করে রাখা এলাকাগুলো ফিরিয়ে নিয়েছিল, চুরমার করে দিয়েছিল পাকিস্তানকে, কিন্তু 2004 সালে হেরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। আবার আমরা জানি 2019-এর নির্বাচনের আগে বালাকোট এয়ার স্ট্রাইক হয়তো কিছুটা সাফল্য দিয়েছিল বিজেপিকে। এখন নরেন্দ্র মোদীর যে বক্তব্য, যেভাবে বললেন ভোট একই সঙ্গে জাতীয়তাবাদ, আবেগ, সাথে সাথে মালদা মুর্শিদাবাদ, এবং দেবজি তো পরিষ্কার বলল অপারেশন সিঁদুরকে মাথায় রেখেই বিজেপি নির্বাচনে নামছে। পার্থদার কাছে প্রশ্ন, তৃণমূল কি করবে? না, এখানে আমি প্রথমেও যেটা বলেছি এখনো সেটাই বলছি, দেশপ্রেম এবং জাতীয়তাবাদের মধ্যে পার্থক্য আছে। মমতা ব্যানার্জি দেশপ্রেমের প্রতীক, আর যখন অপারেশন সিঁদুরের কথা বলা হচ্ছে, আমার বোনেদের সিঁদুরের মর্যাদা, মায়েদের সিঁদুরের মর্যাদার কথা বলা হচ্ছে, তখন সেটাকে সামনে রেখে শুধুমাত্র ভোট যুদ্ধে জেতার জন্য যে মানসিক প্রবণতা, সেটা জাতীয়তাবাদের প্রতীক, যেটা দুঃখের সাথে হলেও সত্যি আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এটা আলিপুরদুয়ারে করলেন, আর 24 তারিখ বিহারে করেছিলেন। আমরা এই সময় চেয়েছিলাম যে যখন সর্বদলীয় একটা প্রতিনিধিত্ব দল বিদেশের মাটিতে গিয়ে দেশের কথা বলছেন, ঠিক সেই সময় দাঁড়িয়ে রাজনীতিকে বেছে নেওয়া ঠিক নয়। আমি দ্ব্যর্থহীন ভাষায় একটা কথা বলতে চাই, দেবজিৎবাবু একটা কথা বললেন, মমতা ব্যানার্জি মুর্শিদাবাদে যাননি। মমতা ব্যানার্জি যেতে চেয়েছিলেন, তার আগে আপনার ওই হলদিয়া তমলুকের নেতা তাকে তুলে নিয়ে কলকাতায় চলে এসেছিলেন। আর স্বাভাবিকভাবে এই যে ধর্মীয় আচার আচরণ, এবং আমি তো মাঝে মাঝে আমার মনে হয় যে আপনাদেরও ওনার ব্যাপারটা একটু দেখা উচিত, একটু ডাক্তার ফাক্তার দেখানো উচিত। যেভাবে উনি অঙ্গভঙ্গি করেন এবং যে ভাষায় কথা বলেন, সেটা আমার মনে হয় না যে বাংলার যেটা কৃষ্টি সংস্কৃতি সেটার ধারক বাহক হিসেবে যে কথাবার্তা আচার আচরণ করা উচিত, উনি আদৌ সেই পথ অনুসরণ করেন কিনা। মমতা ব্যানার্জির কাছে আলাদা করে আপনাকে আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই যে তিনি মনে করেন সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এই জন্যই তিনি রামকৃষ্ণ বিবেকানন্দের মতাদর্শে বিশ্বাস করেন, রবীন্দ্রনাথ নজরুলের কথা বলেন, এবং তাই বাংলার বুকে দুর্গাপুজো ফেস্টিভ্যালটা সবচেয়ে বড় আকারে হয়, বিদেশ থেকে মানুষ এখানে আসেন, এবং সেটা কোন ধর্মের প্রতীক, কাদের কথা বলেন, দুর্গাপুজো কারা করেন। এই যে সারা বাংলা জুড়ে এত দুর্গাপুজো হয়, 42,000 পুজো কমিটি অনুদান পায়। এই 42,000 পুজো কমিটি, তার মধ্যে আমি দায়িত্ব নিয়ে বলছি 20,000 পুজো কমিটি তাদের হিন্দু ধর্ম পালনই করতে পারতো না যদি মমতা ব্যানার্জির আর্থিক অনুদান না পেতেন। আমি প্রণয়দার কাছে আসবো। প্রণয়দা, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন রাজনীতির হোলি খেলতে এসেছেন। মোদি যা বলেছেন তাতে আমি শকড। সব বিরোধীরা, যেটা পার্থদা বললেন, দেশের হয়ে কথা বলছেন, দেশের বাইরে দেশের জন্য লড়াই করছেন একজোট হয়ে, এভাবে আক্রমণ করা কি উচিত? কাল ভোটে চলুন, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি, দেখে নেব কিসনে কিতনা হয় দাম। প্রথমটা হচ্ছে পার্থবাবু যেটা বললেন, বাঙালি হিন্দুরা খুব ভালো করে শুনে রাখুন যে মমতা ব্যানার্জি আছেন বলেই কিন্তু আপনারা দুর্গাপূজা 20,000 পুজো কমিটি করতে পারছেন। তার আগে পশ্চিমবঙ্গে বাঙালি হিন্দুরা পুজো করতো না। আর মমতা ব্যানার্জি আছেন বলেই কার্নিভালের নামে মমতা ব্যানার্জি বসে থাকেন, আর যে সমস্ত পুজো কমিটির টাকা নেন তারা মমতা ব্যানার্জির সামনে দুর্গা প্রতিমাকে নিয়ে আসেন, যেন দুর্গা প্রতিমা মমতা ব্যানার্জিকে প্রণাম করতে করতে যান। নিঃসন্দেহে এটা মমতা ব্যানার্জি করেছেন, আগে কেউ করেননি। দেখুন, মমতা ব্যানার্জি যে কথা বলছেন, শামশেরগঞ্জের যে রিপোর্ট এসছে, মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী। শামশেরগঞ্জের কলকাতা হাইকোর্টের তৈরি করা যে তদন্ত কমিটি, সেখানে কোনো পার্টির কেউ ছিল না, তাদের যে রিপোর্ট
সেই রিপোর্ট বলছে শামশেরগঞ্জের তৃণমূল কংগ্রেসের নির্দিষ্ট সম্প্রদায়ের যারা নেতা আছেন তারা সেখানে সেই তৃণমূল কংগ্রেসেরই অনেক কর্মী হতে পারে যারা হিন্দু, তাদের বাড়িগুলোকে চিহ্নিত করে দেওয়া হয়েছিল, বেছে বেছে তাদের বাড়িতে আক্রমণ হয়েছে, বেছে বেছে তাদের বাড়িতে লুটপাট হয়েছে, বারবার পুলিশকে ফোন করা সত্ত্বেও পুলিশ আসেনি। আর সেই শামশেরগঞ্জের হিন্দুরা তারা বলছে বিএসএফকে আমাদের চাই, পুলিশকে আমরা চাই না। আর মুখ্যমন্ত্রী বলছেন বিএসএফ পাথর চোরে, পশ্চিমবঙ্গে বিএসএফ পাথর চোরে আর কাশ্মীরে গিয়ে বিএসএফ গুলি চালায়। এই যে ভারতীয় সেনাবাহিনী বা বিএসএফ সম্পর্কে যে ডাবল স্ট্যান্ডার্ড, এতেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কি চান, কিসের বিভাজনের রাজনীতি চান, সেটা পশ্চিমবঙ্গের মানুষ। অরূপ চক্রবর্তী যে কথাটা নরেন্দ্র মোদী বলে গিয়েছেন যে মালদা মুর্শিদাবাদে নির্মমতার সরকার চলছে, এবং যেটা প্রণয়দা বললেন, অভিযোগ তুলছেন প্রণয়। প্রথম কথা, প্রণয়দা একটা ভুল তথ্য দিলেন। শামশেরগঞ্জের ক্ষেত্রেই পার্টিকুলারলি কলকাতা হাইকোর্ট যে 3 সদস্যের সিট তৈরি করে দিয়েছিল, যোগিন্দর সিং, সত্য অর্ণব ঘোষাল এবং সৌগত চক্রবর্তী কনসিস্টিং বেঞ্চ, তারা যেটা জমা দিয়েছেন সেটা টেস্টিমনি। 73 জন লোকের বিভিন্ন জায়গা থেকে তারা কথা বলেছেন, তারা যেটুকু বলেছেন সেটুকুই, শুধুমাত্র কোনো রিপোর্ট নয়। এখানে তাদের একটা লাইন, একটা শব্দ, কোনো কমেন্টস নেই, এবং হাইকোর্টে এখনো পর্যন্ত সেটার প্রেক্ষিতে বিচারপতি একটিমাত্র শব্দ উচ্চারণ করেন। এটা টেস্টিমনি। টেস্টিমনি কেন এক্ষেত্রে পুরোপুরি বিশ্বাসযোগ্য নয়, কারণ সন্দেশখালির সময় আমরা দেখেছিলাম এরকম একাধিক টেস্টিমনি। পরবর্তীকালে আমরা জানতে পেরেছিলাম যে রেপই হয় নাই, তাকে শুভেন্দুদা রেপে কনভার্ট করিয়ে দিয়েছে বিজেপি মণ্ডল 2-এর সভাপতি। তাই টেস্টিমনি কতটা গ্রহণযোগ্য সেটাকে হাইকোর্টের রিপোর্ট বলে চালানোয় আমার প্রথম দ্বিমত এখানে রয়েছে। দ্বিতীয় কথা, যদি টেস্টিমনি গ্রহণযোগ্য হিসেবে আমাকে ধরে নিতে হয়, তাহলে তো আমাকে আরেকটা টেস্টিমনিকেও ধরে নিতে হবে। যেই টেস্টিমনিটা দিয়েছিলেন স্বয়ং দেশের মহামহিম প্রধানমন্ত্রী। আজকে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী, আজকে আমরা যেটা নিয়ে সভা করছি বিশ্বদা, আমাদের ট্যাগলাইন হচ্ছে যে অপারেশন সিঁদুর, ভোটযুদ্ধে সিঁদুরে অস্ত্র। যদি আমি ভোটযুদ্ধে সিঁদুরে অস্ত্রকে আমি ট্যাগলাইন ধরি, আমি জাস্ট একটা টেস্টিমনি আপনাকে জাস্ট ডেট ওয়াইজ বলছি, জাস্ট আমাকে 1 মিনিট সময় দেবেন। 29শে সেপ্টেম্বর 2014, I was born in the independent India. Democracy is in my blood. প্রাইম মিনিস্টার মোদি ANI কোট করছে। 2014 সালেরই 1 সেপ্টেম্বর, being a Gujarati, commerce is in my blood. It is policy makers and government responsibility to provide environment for businessmen. PM Modi ANI কোট করছে নরেন্দ্র মোদীকে, I want to tell Farooq Abdullah that secularism is in our blood, not just our constitution. আর এবার বলছে সিঁদুর is in our blood. ওনার ব্লাডে কি কি আছে? ব্যবসা আছে, সেকুলারিজম আছে, কমার্স আছে, তারপর হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, তাই জন্য ডেমোক্রেসি আছে। ওনার ব্লাডে আর কি কি আছে দেশের মানুষ জানতে চাইছে। ওই যে মেটেরিয়া মেডিকোর কাব্য বলছে, সত্যি সত্যি আবার বোধহয় নতুন করে লিখতে হবে মেটেরিয়া মেডিকোর কাব্য। আমি চয়নদা এবং সুমনের কাছে একটাই প্রশ্ন করব, দুজনের কাছে একই প্রশ্ন, শুনে নেব চয়নদা এবং সুমন কি বলে। লড়াই যখন জাতীয়তাবাদ এবং মেরুকরণের পিছে, তখন দল হিসেবে সিপিআইএম কতটা স্বাচ্ছন্দ্য? বুঝতেই তো পাচ্ছেন যে একদম সিঁদুরটাই অস্ত্র বলে বিজেপি মনে করছে। বিজেপি যদি সিঁদুরকে অস্ত্র মনে করে সেটা তাদের সমস্যা, এবং আমরা এটা প্রতিবাদ করছি। আমি তো আমার অবস্থানে জানিয়েছি, আমাদের ধর্মনিরপেক্ষতা ইত্যাদি প্রভৃতি এ নিয়ে তো আর নতুন করে বিজ্ঞাপন দেওয়ার কিছু নেই। আমরা ধর্মকে রাজনীতিতে মেশাবার প্রথম থেকে বিরোধী ছিলাম, ভবিষ্যতে বিরোধী থাকব। আমাদের ধর্মনিরপেক্ষ সংবিধানকে বজায় রাখার, বাঁচিয়ে রাখার লড়াইটা আমাদের আসল লড়াই। এই লড়াইটা আমরা লড়ছি, এবং এক্ষেত্রে একটা দুঃখজনক ঘটনা, যেটা আমি প্রথমে উল্লেখ করেছিলাম বক্তব্যে, যে এই আক্রমণের খবর আসার প্রায় সঙ্গে সঙ্গে যেভাবে সোশ্যাল মিডিয়া এবং মিডিয়া জুড়ে বিভাজনের রাজনীতি প্রচার শুরু হলো, এবং এর পশ্চিমবাংলাতে, রবীন্দ্রনাথের পশ্চিমবাংলাতে, সেটা অত্যন্ত দুঃখজনক। এবং নির্দিষ্টভাবে প্রচারে নামতে হলো আমাদের যে কোনো জঙ্গিদের কোনো ধর্ম হয় না, এই বিষয়গুলো আমাদের উল্লেখ করতে হলো। এটার থেকে দুঃখজনক কিছু হয় না। আমরা ধর্মকে রাজনীতিতে মেশাবার বিরুদ্ধে ছিলাম, আছি, থাকবো। সুমন, যেটা চয়নদা বললেন, আজকের দিনে তুমি সোশ্যাল মিডিয়াকে আটকাবে কি করে? আজকের দিনে তুমি বিক্রম মিস্ত্রি, তাকেও তো সামাজিক মাধ্যমের একটা আক্রমণের সামনে পড়তে হয়েছে। আজকের দিনে এটাও তো একটা ভোট যুদ্ধে লড়ার একটা ওয়েপেন, একটা অস্ত্র। এতই সোজা যে তুমি সোশ্যাল মিডিয়াকে অ্যাভয়েড করে নির্বাচনে লড়বে। এবং দ্বিতীয় কথা, এখন তো পুরো জাতীয়তাবাদ ও মেরুকরণের একটা বোঝা যাচ্ছে যে নির্বাচনে সেটা একটা বড় ভূমিকা নেবে। না, সোশ্যাল মিডিয়ার একটা গুরুত্ব আছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, যেটা আজ থেকেও 30 বছর আগে কি 20 বছর আগে এতটা প্রিডমিনেন্ট ছিল না। সমস্যাটা হচ্ছে সোশ্যাল মিডিয়াকে যারা মিসইউজ করছে, বিশেষ করে কেন্দ্রের শাসক দল,
যেভাবে ফেক হ্যান্ডেলস তৈরি করছে, ফেক অ্যাকাউন্টস তৈরি করছে, করে সেটা ফেক এক্স হ্যান্ডেল অ্যাকাউন্টস রয়েছে, ফেক ফেসবুক অ্যাকাউন্টস রয়েছে, তারা যেভাবে করছে এবং নিউজের কথাগুলো বল। হ্যাঁ, এবং ফেক নিউজ এবং বিরোধী দলের নেতা নেত্রীদের সম্বন্ধে যেভাবে তারা কুরুচিকর প্রচার করছে, সেই জায়গাটায় গিয়ে ভারতবর্ষের মানুষকে এই সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্স সম্বন্ধে অবশ্যই সাবধান হতে হবে। বিশ্বদা, সমস্যাটা কি জানেন তো, আমাদের যিনি মাননীয় প্রধানমন্ত্রী, তিনি আসলে ওনার যেটা প্রফেশন হওয়া উচিত ছিল সেই প্রফেশনে যাননি। উনি খুব ভালো ভাইস প্রেসিডেন্ট মার্কেটিং হতে পারতেন কোনো কোম্পানির, কিন্তু হয়ে গেছেন দেশের প্রধানমন্ত্রী। দেবজিৎ, মোদি তো তার সুরটা বেঁধে দিয়েছেন যে ভোটের যে সুর, রাজ্য বিজেপির কি গান ধরার ক্ষমতা আছে সেই সুরে? এখনো পর্যন্ত আমরা যারা রাজনীতি করি ভারতীয় জনতা পার্টির বিচারধারা আদর্শে ভরসা রেখে, তাদের কোনো নতুন করে সুর বাঁধার কিছু নেই। পার্থবাবু যেটা বলেছেন না, জাতীয়তাবাদ এবং দেশাত্মবোধ, আমরা দুটো নিয়েই এগিয়ে চলেছি। অন্য দলগুলোর কখনো কার কোনটা পছন্দ হবে, কোনটা এগোতে হবে, কোনটা পেছোতে হবে, সেটা নিয়ে তারা ভাববেন। আর আমি একটা কথা শুধু সুমনদাকে মনে করাতে চাই, সুমনদা মানে কংগ্রেসের সুমনদা, জাতীয় কংগ্রেসের মুখপাত্র, ইউক্রেনের রাষ্ট্রপ্রধান একজন জোকার হতে পারেন, তার সঙ্গে কম্পিটিশন করে আরেকজন ভারতবর্ষের রাষ্ট্রপ্রধানকেও জোকারই হতে হবে, এই মানসিকতা থেকে একটু বেরোন। দ্বিতীয়ত যেটা বলতে চাই, যিনি রাষ্ট্রপ্রধান, আমি আবারও বলছি, আপনি যেটা বলেছেন সেটা সবাই শুনেছেন, আমি যেটা বলছি সেটা এবারে সবাই শুনবো, আমি যেটা বলবো এখন সবাই শুনবেন, আপনি যেটা বলেছেন সেটা সবাই শুনেছেন। সুতরাং জোকাররা যদি রাষ্ট্রপ্রধান হন, তার সুফল এবং কুফল দুটোই তো পেতে হয় সেই রাষ্ট্রর। এবারে শেষ কথা, যে আমরা 26-এর ভোট কিভাবে লড়ব, আমি আবারও বলছি, রাজ্যের ভোটের একটা নির্দিষ্ট প্রেক্ষিত থাকে, প্রতিটি রাজ্যের নির্দিষ্ট প্রেক্ষিতে ভোট হয়। তামিলনাড়ুর সমস্যা আর মেঘালয় কিংবা অরুণাচলের সমস্যা এক সমস্যা নয়, হরিয়ানার সমস্যা এক সমস্যা নয়। বাংলা যে 3রা জুন 1947-এ যখন দেশভাগ কনফার্ম হলো এবং প্রধানমন্ত্রী হিসেবে ঘোষিত হলো আমাদের জওহরলাল নেহরুর নাম, সেই সময় তার কিছুদিন পরে, 17 দিন পরে, 20শে জুন 1947, এই আমাদের আইনসভা বলা হতো, এখন যেটা বিধানসভা, সেখানে এই রাজ্যের বা এই অবিভক্ত বাংলা প্রদেশের সবাই মিলে ঘোষিত করেছিলেন যে একটা নির্দিষ্ট হিন্দু হোমল্যান্ড, সেটা পাকিস্তানকে ভেঙে যুক্ত হতে হবে ভারতের সঙ্গে। আমরা সেই পশ্চিমবঙ্গে বসে কথা বলছি, সেই পশ্চিমবঙ্গের ভোট হবে 26-এ। সুতরাং এই কদর্য আলোচনা হয়ে গেল, যেটা সিপিএমের তরফ থেকে বারে বারে বলা হলো। আগে উনি বলতে গিয়ে বললেন যে হরি সিং আর শেখ আবদুল্লাহ কি চিন্তা করতো। আরে ভাই, হরি সিং আর শেখ আবদুল্লাহ কি চিন্তা করতো তার থেকেও বড় কথা, কমিউনিস্ট পার্টিরা সেই সময় কি চিন্তা করতেন, পাকিস্তান মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে। সুতরাং পাকিস্তান ধর্মনিরপেক্ষতাকে চ্যালেঞ্জ করা হচ্ছে টেলিভিশন চ্যানেলে দাঁড়িয়ে। আমার এই প্রতিবাদটা রইল, বিশ্ব আমি জানিয়ে রাখলাম, আমার পার্টির পক্ষ থেকে প্রতিবাদ ধর্মনিরপেক্ষতা ইতিহাসকে চ্যালেঞ্জ করা হচ্ছে। আমি কিন্তু নির্দিষ্টভাবে এই প্রতিবাদটা জানিয়ে রাখলাম আমার পার্টির পক্ষ থেকে। শূন্যের মান সবথেকে বেশি, অবশ্যই শূন্যের বয়ান, শূন্য গণতন্ত্রে কখন যে 140 থেকে 47 থেকে আপনারা কোথায় ছিলেন পশ্চিমবাংলায়, আপনারা কোথায় ছিলেন পশ্চিমবাংলায়? আমার দুপাশে, আমার এই পাশে এবং কোনায় যে ভদ্রলোকরা রয়েছেন, তারা না পাশে না থাকলে আপনারা কোথায় থাকতেন? ইচ্ছে হয়েছিল মনের মাঝারে, বিজেপি ইচ্ছে হয়ে পশ্চিমবঙ্গের মানুষের মনের মাঝারে ছিল, সেই জন্য আপনারা এখন বাংলার মানুষ জেনে গেছে, আপনাদের বলতে হবে না, জেনে গেছে, জেনে গেছে। আপনারা ধর্মনিরপেক্ষ ভারতবর্ষকে বিপন্নতার দিকে ঠেলছেন। আমাকে একটু শেষ করতে দিন। আমাদের এই বাইনারি তো সেট হয়ে গেছে বলে সুমনদা আক্ষেপ করে গেছেন আপনার সামনে, এটাই তো সত্যি কথা। হয় তৃণমূল নইলে বিজেপি, হয় সিঁদুর আপনার থাকবে নইলে আপনার সিঁদুর থাকবে না। আমার বক্তব্য হচ্ছে, যারা অপারেশন সিঁদুরের কথা বলছে, তারা পুলওয়ামারে সিঁদুরের সম্মান রাখতে পারেনি, পেহেলগাঁওতে যারা মারা গেল সেই সিঁদুরের সম্মান রাখতে পারেনি। ভারতবর্ষের মায়েদের সিঁদুরের সম্মান রাখার দায়িত্ব কার? ভারতবর্ষের প্রধানমন্ত্রী। তাহলে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর দপ্তর, স্বরাষ্ট্র দপ্তর ব্যর্থ বলেই তো আমার সিঁদুর, আমার মা বোনেদের সিঁদুরগুলো মুছে গেল। যারা মা বোনেদের সিঁদুর ভারতবর্ষের কোথাও রাখতে পারছে না,
তারা যদি মালদা কিংবা মুর্শিদাবাদের কথা আমি বলে শিবাজিদের দুঃখ প্রকাশ করে, চোখের জল ফেলে, লোকে বুঝবে ওটা কুম্ভীর রাজনৈতিক কারণে তৃণমূলের করছে। আসল হ্যাঁ। এই যে কাশ্মীর বলুন যা ঘটনা ঘটছে, তৃণমূলের আসবো। আসল বক্তব্য পার্থবাবুর মধ্যে দিয়ে বেরিয়ে এসেছে। আমি আসছি, এবং আমি আমি আসছি। নিশ্চিত পুনরায় অভিষেক আসবো। ব্যানার্জি বিদেশে যাই বলুন, পশ্চিমবঙ্গের তৃণমূল এই নীতিটাই একটা কথা বিশ্বাস করে, একটা কথা যেটা পরিষ্কার, এখানে বলছে। একটা কথা পরিষ্কার পার্থদা, যেটা দেবজিৎ বলল যে হয় বিজেপি বা তৃণমূল, এবং পশ্চিমবঙ্গে গত কয়েকটা নির্বাচন ধরেই আমরা দেখছি দুপক্ষই একটা মেরুকরণের অস্ত্রে চলছে বিভিন্ন জায়গায়। এই মেরুকরণের যে জায়গা, যেটা ভোটের ইয়েতে চলছে, এই ভারত পাক সংঘাত, মোদি তার পাল্টা মুখ্যমন্ত্রী যা বলছেন, সেটা ভোটে কতটা প্রভাব ফেলবে? আমি একটা কথা বলছি বিশ্ব, এখানে কিন্তু এরকম ব্যাপার নয়। আমি যেটা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস তারা ওই জাতীয়তাবাদী ন্যারেটিভ থেকে সরে গেছে। জাতীয়তাবাদী মানে যুদ্ধের ন্যারেটিভে তারা একদম সৈন্যের দিকে ছিল। তারা তিরঙ্গা মিছিলও করেছে এবং তাদের প্রতিনিধিকেও পাঠিয়েছে, যেভাবেই সে প্রতিনিধি যান। সুতরাং সেদিক থেকে তারা দেশের সঙ্গে, সেনাবাহিনীর সঙ্গে রয়েছে, এটা পরিষ্কার করে দিয়েছেন। দ্বিতীয়ত, তারা ওই যে মুর্শিদাবাদ এবং মালদার যে ঘটনা, বিশেষ করে মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে, সেটা তো অত্যন্ত দুঃখজনক, এবং সেখানে যা ঘটেছে সেটা তদন্ত করে তার যদি ঠিকমতো বন্দোবস্ত না করতে পারেন, ভবিষ্যতে যদি এইরকম দাঙ্গা আর ছড়াতে দেওয়া হয় আর ছড়িয়ে যায়, তার ফল কি হতে পারে বিষময়, সেটা আমরা জানি। তাতে কেউ কেউ উদ্বাহু নৃত্য করতে পারেন আনন্দে, কারণ ভোট পোলারাইজড হচ্ছে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, আমাদের প্রত্যেকের যাদের পাসপোর্ট আছে, পাসপোর্টের ন্যাশনালিটি হিন্দু মুসলিম সবারই লেখা আছে ইন্ডিয়ান। তো বেসিক্যালি ইন্ডিয়ান ইজ আ আইডেন্টিটি, ইজ অ্যান আইডেন্টিটি, যে আইডেন্টিটিটা সবার ওপরে, এটাই সেকুলার আইডেন্টিটি। এক মিনিট সুমন, তোমরা বলেছো, আমি 1 মিনিট বলছি। যে ন্যাশনালিজমের কথা বলছে, এটা মেজরিটেরিয়ান ন্যাশনালিজমের কথা বলছে। এটা ন্যাশনালিটি অ্যাজ ইন্ডিয়ান পরিচয়, এই পরিচয় কার থাকবে, এবং সেই জন্য ইন্ডিয়ান পরিচয় ছিল বলেই সোফিয়া কুরেশি ওখানে বসেছিল। এবং আমি একটা কথা বলছি, এই যে এটাকে করার জন্য কিন্তু অন্যদিকেও যদি দেখি একটা ব্যালেন্সিং অ্যাক্ট, এত বড় একটা জগন্নাথ ধাম কি ধাম নয় সেই নিয়ে কথা হলো, এটা লাগছে, এটাও কিন্তু একটা অন্য অর্থে হিট হয়েছে। সুতরাং এই যে জায়গাটা, যদি এদিকে মন্দির থাকে, এদিকে ধাম আছে, তো এখন এই রকম জায়গায় এটা চলতে পারে কি চলতে পারে না, এর ব্যাপারে চয়নদের অন্যরকম বক্তব্য থাকবে। কিন্তু এই যে পলিটিক্স, পপুলিস্ট, এই যে পপুলার পলিটিক্সের ইয়েতে, সুতরাং একদম তৃণমূলকে বলে দেওয়া যাবে না যে দেশবিরোধী। আমি যদি এখানে দেখি অরূপ চক্রবর্তী থেকে আরও অনেকের, আমি সেই সময় ফেসবুক পোস্টিং দেখছিলাম, সাংঘাতিকভাবে যেটাকে বলে প্রায় বিজেপির মতোই তারা পোস্টিং করছিলেন। সুতরাং সেই দিক থেকে তারা ওইখানে পিছিয়ে আছেন, এটাও নয়। সুমনের কাছে আসবো, দুই সুমন পাশাপাশি বসে, সুমন ভট্টাচার্যের কাছে আসবো। সুমন, আমরা দেখেছি যে 62, 65 বা 71-এর যুদ্ধ কোনো প্রভাব পড়েনি। আমরা দেখেছি 99 সালের কার্গিল যুদ্ধেরও সে প্রভাব ছিল না, কিন্তু বালাকোটের একটা প্রভাব ছিল বলে অন্তত রাজনৈতিক বিশ্লেষকদের মনে হয় যে ঠিক ইলেকশনের মুখে মুখে বালাকোট এয়ার স্ট্রাইক, ঘর মে ঘুসকে মারেঙ্গে, তার একটা প্রভাব পড়েছিল। এই যে এবছরের শেষের দিকে বিহারের নির্বাচন, বিহারে প্রভাব পড়বে কি পড়বে না আমার জানা নেই। বিহার আর বাংলা দুটো আলাদা রাজ্য, আলাদা প্রেক্ষিত, আলাদা পিচ, কি হতে পারে? দেখ, এটা তো বিজেপি সবসময় আশা করবে যে যুদ্ধের প্রভাব তারা তুলতে পারবে। দুটো উদাহরণ মাথায় রাখতে হবে। বিজেপি যদিও হোয়াটসঅ্যাপে এগুলো আসে না, সেটা হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধটা যিনি জিতেছিলেন, উইনস্টন চার্চিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তিনি ইলেকশনে হেরে গিয়েছিলেন। এবার বিজেপি যে রাষ্ট্রের উদাহরণটা সবচেয়ে বেশি করে দেয়, ইসরায়েলের সবচেয়ে নির্ণায়ক যুদ্ধটা যিনি জিতেছিলেন, গোল্ডা মেয়ার, তাকে 74-এ রেজিগনেশন দিতে হয়েছিল। তিনি পরের ইলেকশন অবধি কন্টিনিউ করেন। এবার আমি দেবজিৎদের প্রতি খুব, আমি যতটা আমার কষ্ট পূর্ণম সাউকে নিয়ে যে তাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাকলেন না, আমার ততটাই কষ্ট দেবজিৎ প্রণয় দাদের নিয়ে। কারণ ওই যে তুই প্রশ্নটা তুললি যে ইলেকশনের সময় ফসলকে কাটবে, সমস্যা হচ্ছে যেমন পূর্ণম সাউ পাঞ্জাব থেকে চার্টার প্লেনে ফেরেননি, 2026-এর আগে নির্বাচন আসলে আবার চার্টার প্লেনে তাদের উঠতে দেখা যাবে। পূর্ণদা উত্তর দেবেন যে যারা তার আগে অবধি ইদুজ্জাহায় পরম মুসলমান ভক্ত ছিলেন, পারলে ওয়াইসির চাইতে বেশি ছিলেন। দ্য প্রবলেম ইজ যে
দেবজিতের সমস্যা হচ্ছে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে থাকতে হয়, ইরানের সাথে পাকিস্তানের রোজ যুদ্ধ হয়, ইরান শিয়া, পাকিস্তান সুন্নি। দেবজিৎ জানে না যে আফগানিস্তান এখন আমাদের বেটার বন্ধু, পাকিস্তানের সাথে প্রবলেম আছে। আচ্ছা, যেটা কেউ ভুলে যাচ্ছে না যে এত যে হিন্দু রাষ্ট্রের কথা যখন দেবজিৎ বলে ফেলছে, তখন যেদিনকে পেহেলগাঁওতে অ্যাটাক হয়েছিল নরেন্দ্র মোদী কোথায় ছিলেন? সৌদি আরবে। জয় শাহ কোথায় বসে ক্রিকেটের মানে সওদা করেন আইপিএলের? সৌদি আরবে। কোথা থেকে সবচেয়ে বেশি? হ্যাঁ, সৌদি আরবে, রিয়াদে বসে করেছেন। সমস্যা হচ্ছে যখন জয় শাহ পাকিস্তানের সঙ্গে ক্রিকেট ম্যাচ খেলার কথা ভাবেন, তখন পাকিস্তানের সমস্ত জঙ্গি ঘাঁটিতে অমিত শাহ রামচরিতমানস পড়ছে বলে দেখতে পান। যখন ওটা অন্য কেউ প্রধানমন্ত্রী থাকেন, তখন মনে হয় যে না না, ওরা ভীষণ জঙ্গি। প্রণয়দা বলবেন আরে আপনাদের দলে আপনাদের দলে সিঁদুর গুরুত্বপূর্ণ, কিন্তু 2026-এর নির্বাচনের আগে, আবার বলছি 2026-এর নির্বাচনের আগে চার্টার্ড প্লেনে কারা উঠবেন সেটা কিন্তু অমিত শাহ ঠিক করবেন। ওই যে বললাম যে কারা কত ভোট কিনতে পারে, তখন আরএসএস হিন্দুত্ব কোনো আদর্শই থাকবে না। একদম। প্রণয়দা যেটা আসবো, সুমনের সূত্র ধরে, যেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা কথা বলে গেছেন তার ভাষণের একটা বড় পাঠে, বিজেপি কর্মীদের বলছি কোমর বেঁধে তৈরি হন, চেষ্টার জোর আরও বাড়াতে হবে, এটাও কিন্তু বলেছেন। দেখুন, 2026-এর যে নির্বাচন, পশ্চিমবঙ্গে একটাই ইস্যুতে হবে যে বাঙালি হিন্দুরা বাঙালি হিন্দু হিসেবে পরিচয় দিতে পারবে কি পারবে না। আজকে এখানে প্রণয়বাবু বলছেন যে হিন্দু মুসলমান, প্রণয়বাবু হয়তো ভুলে গিয়েছেন এ রাজ্যের বুকে হিন্দুও বঞ্চিত, মুসলমানও বঞ্চিত, 100 দিনের টাকা থেকে, আবাসের টাকা থেকে। আজকে যিনি বাংলায় এসছেন তিনি একটা বড় ফ্যাক্টর ছিল কংগ্রেস সিপিএম। আপনারা যৌথভাবে আছেন কি আছেন না এখনো পরিষ্কার নয়। সামনেই নির্বাচন আছে নদিয়ার কালীগঞ্জ কেন্দ্রে, কালীগঞ্জেও নেই, কেরালাতেও নেই। হ্যাঁ, তো আমি জানি না আপনারা কি করবেন, কিন্তু বিষয়টা হচ্ছে যে পশ্চিমবঙ্গে কংগ্রেস আমরা দেখেছি লাস্ট নির্বাচনের আগের নির্বাচন পর্যন্ত যে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর এই জায়গায় সংখ্যালঘু ভোট আপনাদের সঙ্গে ছিল, কিন্তু আমরা শেষ নির্বাচনে দেখলাম সেটা আপনাদের হাত থেকে বেরিয়ে গেছে। সিপিএম তার 5%, 6% ভোট। এবারে যেভাবে নির্বাচনের সুর বাঁধা হচ্ছে, তাতে আপনারা নিজেদের ভোট ধরে রাখতে পারবেন? দেখুন বিশ্বদা, প্রথম কথা হচ্ছে আজকে যেটা ট্যাগলাইন অনুষ্ঠানের, যে অপারেশন সিঁদুরকে ভারতীয় জনতা পার্টি নির্বাচনী একটা অস্ত্র হিসাবে ব্যবহার করতে পারবেন কি পারবেন না। প্রথম কথা হচ্ছে আমার মতামত অনুযায়ী ওনারা পারবেন না, এটা সম্ভব হবে না। কারণ দিনের শেষে মানুষ কিন্তু ওই পেটের তাগিদ, মাথার ছাদ, রুটি রুজি এগুলো নিয়েই ভাবে। দ্বিতীয় কথা, অনেকক্ষণ এখানে পার্থদা এবং মানুষের মন বলছে, তাই তো? স্বাভাবিক। আমি খেতে না পেলে মন্দির মসজিদ নিয়ে বেশি দিন লড়তে পারবো না, কারণ ভিতর থেকে অরিজিনাল ইমেজগুলো সব বেরিয়ে আসবে, এক। দ্বিতীয় কথা হচ্ছে এখানে অরূপ এবং পার্থদা অনেকক্ষণ ধরে সাম্প্রদায়িক রাজনীতি ইত্যাদি ইত্যাদি নিয়ে আলোচনা করছে। অরূপও একটু আগে হিন্দু মুসলিম এইসব ন্যারেটিভ ইউজ করছিল। একটা কথা বলুন, এই যে যখন মুর্শিদাবাদের ইনসিডেন্ট হলো, আমি আমার মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের সঙ্গে প্রায় 30 ঘন্টা শামশেরগঞ্জ, সুতি, ধুলিয়ান বিস্তীর্ণ অঞ্চলে আমরা গেছি এবং আমরা দেখেছি কি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। আমি কোনো কথা বলবো না, এই ভাষা ব্যবহার করব না, অমুক সম্প্রদায়ের মানুষ অমুক সম্প্রদায়ের বাড়িতে এসে টিক চিহ্ন দিয়ে গেছে, তারপরে হানাহানি হয়েছে, খুনোখুনি হয়েছে। আমি খালি বাংলার সরকারকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, আপনারা কি সত্যিই চান বিজেপি এখানে পা জমাক, না আপনারা সত্যি ধর্মনিরপেক্ষতাকে রাজনৈতিক পরিসরে প্রতিস্থাপন করতে চান নতুন করে, না আপনারাই চাইছেন এই বায়ানারিটা তৈরি হোক? তাহলে বাংলার প্রশাসন এতটা ইনঅ্যাক্টিভ হবে কেন? কি বিভৎস দৃশ্য বিশ্বদা দেখে এসছি, আপনি কল্পনা করতে পারবেন না। আমি জানি না ওই অঞ্চলে আপনি ওই ভোট কি আপনাদের ফিরবে? সবটাই ভোট নয়,
আজকে যে হিন্দু মুসলিম সেকুলারিজমের কথা তৃণমূল কংগ্রেস বলছে, আমি অন এয়ার অন রেকর্ড বলছি বিজেপি যতটা দোষী ঠিক একইভাবে তৃণমূল কংগ্রেস দোষী এই পোলারাইজেশনটা তৈরি করার কিন্তু ক্ষেত্রে। সুমন, সংসদীয় গণতন্ত্রে আপনাকে কোনো লড়াই লড়তে গেলে জনগণকে সঙ্গে নিয়ে লড়তে হবে। শিবাজি থেকে যাচ্ছি, শিবাজিদা, নরেন্দ্র মোদীর ঘরে যে সমস্যা ছিল না তা তো নয়। আমরা যদি দেখি যে 2024 নির্বাচনে 400 পার করা স্লোগান দেয়া নরেন্দ্র মোদী 240-এ আটকে গেলেন। RSS এর একটা চাপ রয়েছে বলে শোনা যায়, ঠিক কি বেঠিক আমি বলতে পারবো না। কেউ কেউ বলছেন তার 75 বছর বয়স সেপ্টেম্বরে হবে, সুতরাং তাকে হয়তো মানে মার্গদর্শক মণ্ডলীতে যেতে হতে পারে। এই অপারেশন সিঁদুর পাকিস্তানকেই শুধু জবাব দিল না, এই মোদী বিরোধী যারা আছেন দল এবং দলের বাইরে একটা অন্য ন্যারেটিভও তৈরি করে দিল নাকি, সেট করে দিল নাকি। কারণ বিহারে ভোট, পশ্চিমবঙ্গে ভোট, তারপরে ভোট হচ্ছে আসামে ভোট, তামিলনাড়ুতে ভোট। আমি জানি না তামিলনাড়ুতে কী প্রভাব পড়বে পড়বে না, কিন্তু 4-5টা মেজর রাজ্যে ভোট আছে, তার মধ্যে একটি বাদ দিলে সবকটাই কিন্তু বিরোধী শাসিত রাজ্য সেই অর্থে বলতে গেলে। হ্যাঁ, আপনি তামিলনাড়ু বলুন, কেরল বলুন, পশ্চিমবঙ্গ বলুন, বিহারে জোট সরকার আছে এবং ওখানে বিজেপি সরকার আছে আসামে। কি প্রভাব পড়তে পারে? একদম ঠিক কথা তুমি বলেছো বিশ্ব। এই যে অপারেশন সিঁদুরের পরে এবং এই ঘটনার পরে বিজেপির কাছে এই মুহূর্তে ইররিপ্লেসেবল হয়ে গেল নরেন্দ্র মোদী। এক্ষুনি 75 বছর হোক কি 76 বছর হোক, নরেন্দ্র মোদীকে সামনে রেখেই বেশ কয়েকটা নির্বাচনী যে বৈতরণী পেরোতে চাইবে। কারণ কি, নরেন্দ্র মোদীকে একটা কথা বলেছেন, উনি সেলসম্যান বলেছেন সুমন, সত্যি এটাকে যদি সেল করা যেতে পারে, সবচেয়ে ভালো সেলসম্যান, পলিটিক্যাল সেলসম্যান হচ্ছেন নরেন্দ্র মোদী। তার ফলে ওই সিঁদুরের পাশে, ওই সিঁদুরের যেই মুহূর্তে অপারেশন সিঁদুর হলো, সঙ্গে সঙ্গে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান, একাধিক বাণিজ্যিক প্রতিষ্ঠান তারাও সত্ত্ব কিনতে চেয়েছিল, ওই লোগোটাকে কিনতে চেয়েছিল। সুতরাং 1 মিনিট বলে নিই, এখানেই একটা কথা বলছি, এবং RSS-এর সঙ্গে যে সম্পর্কটা ছিল সেটা কিন্তু নরেন্দ্র মোদী কিছুদিন আগে, তোমার মনে থাকার কথা, যে নাগপুরে গিয়েছিলেন, মোহন ভাগবতজির সঙ্গে সেখানে কথা বলেছেন, এবং অনেকখানি RSS যদি পেছনে না থাকতো, আমি এটা লিখেওছি কাগজে, যে এটা আমাদের কিন্তু এখানে হরিয়ানা এবং দিল্লি এবং মহারাষ্ট্র, এই 3টে জায়গায় RSS-এর যদি ওই রকমভাবে হোল হার্টেড সাপোর্ট না থাকতো, বিজেপি জিততে পারতো। আমি দেবজিতের কাছে বলবো, দেবজিৎ, বিধানসভা ভোটের সুর তো বেঁধে দিয়েছেন, বোঝা যাচ্ছে। 5 সংকট, 5 অস্ত্র, রাজ্য বিজেপি কি সত্যিই তৈরি? সবসময় তৈরি। হার বা জিত গণতান্ত্রিক পদ্ধতির অঙ্গ। সবাই সবসময় জিতবে না, সবসময় হারবে না, কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি সবসময় রাজনৈতিক লড়াইয়ের জন্য বা ভোটে দাঁড়ানোর জন্য তৈরি থাকে। আজকে প্যালেস্টাইনের জন্য আপনারা অন্তত 1300 মিছিল করেছেন, 1300, ছোট বড় মাঝারি, এই অক্ষমতা নিয়ে। কিন্তু মুর্শিদাবাদ বা মালদা নিয়ে কমসে কম ঘুরে ফিরে কিন্তু দেবজিৎ তার লাইনে ঢুকছে এবং বিজেপি তার লাইনে ঢুকছে। সুমন, ঘুরে ফিরে কিন্তু এতগুলো বাংলাদেশে অত্যাচার হয়েছে, কটা মিছিল করেছেন হিন্দুদের জন্য? জ্যোতি মালহোত্রার বিরুদ্ধে বিজেপি কটা কথা বলেছে? কে? জ্যোতি মালহোত্রা কটা কথা বলার কি আছে? আইন আছে, কটা কথা বলেছে? বিজেপির লোক ছিল, কটা কথা বলেছে জ্যোতি মালহোত্রার বিরুদ্ধে? পাকিস্তানে আজকে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যদি বাংলার কেউ ধরা পড়তো আপনারা কি করতেন? আমি ইন্দিরা গান্ধীর সময় ফিরে যাচ্ছি না, কিন্তু এই প্রশ্ন তো মমতা বন্দ্যোপাধ্যায় যেটা তুলছেন, যে তুমি আমেরিকার ধমককে কি একটা স্বাধীন বালুচিস্তান হতে দিলে না, এই প্রশ্নের জবাব তো দেবজিৎদের দিতে হবে, যে তোমার কাছে তাহলে ডোনাল্ড ট্রাম্প এত বেশি গুরুত্বপূর্ণ যে তুমি একটা বালুচিস্তান উত্তর দেবেন। দিন প্রণয়দা, এই প্রশ্ন ট্রাম্পের ধমককে মমতা বন্দ্যোপাধ্যায় তুলেছেন, ট্রাম্পের ধমককে আপনারা চুপ করে গেছেন। আপনার উত্তর দিতে সুবিধা হবে। যখন আলিপুর দুয়ারে দাঁড়িয়ে আমার প্রধানমন্ত্রী বলেন, তখন আমি তো সত্যি আশা করি উনি লালমনিরহাটে ইউনুস কেন চীনের হাতে বিমানবন্দর তুলে দিচ্ছে সেটা নিয়ে কথা বলবেন। তার জায়গায় তমলুক আর হলদিয়ার সমবায় নির্বাচন নিয়ে যদি ওরা মাথা ব্যথা করে, তাহলে তো মুশকিল। প্রথম তো যুদ্ধবিরতি তো তখন হবে যখন দুটো দেশ যুদ্ধ করবে। এখানে কিন্তু দুটো দেশের যুদ্ধ হয়নি। পাকিস্তান
পাকিস্তান আক্রমণ করেছে, আমরা পাকিস্তানের জবাব দিয়েছি। এবার পাকিস্তান যখন আক্রমণ বন্ধ করবে, যখন বিশ্বের বিভিন্ন নেতাদের কাছে গেছে, পাকিস্তান যখন তারা স্যালেন্ডার করেছে, আমরা আর আক্রমণ করব না। ভারত সরকারও বলেছে আমাদের তো যুদ্ধ করতে চাইনি, আমরা আক্রমণ করতে চাইনি, আমরা কেবলমাত্র আত্মবঙ্গ সমর্থন করতে গেছি। আপনি যুদ্ধ বন্ধ করবেন? দেখুন, কারণ আজকে আমেরিকা তৃণমূল কংগ্রেসের কাছে আমেরিকার প্রেসিডেন্ট অনেক বেশি গ্রহণযোগ্য হতে পারে, কিন্তু আমেরিকার প্রেসিডেন্টকে আমরা বার্তা দিই না, আমরা বার্তা দিই না। তার কারণ আমাদের দেশের নিরাপত্তা আমরা কি করব, আমরা ঠিক করি। অফিসিয়ালি কেন ভারত সরকার এটা বলতে পারছে না এখনো যে ডোনাল্ড ট্রাম্প যেটা কথা বলছেন সেটা ভুল কথা বলছেন, মিথ্যা কথা বলছেন? তার কারণ কালকে রাশিয়া বলবে, তারপর দিন চীন বলবে। একটা কথা অরূপের কাছে, আমরা কি করেছি আমরা দেখিয়ে দিয়েছি। প্রণয়দা, অরূপ, অপারেশন সিন্দুর, জাতীয়তাবাদ, মুর্শিদাবাদ, মেরুকরণ, 26-এর ভোটের আগে এই অঙ্কেই বাংলা জয়ের চেষ্টা করে বিজেপি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, পরিষ্কার। এই ন্যারেটিভ সামলানোর মতো ডিফেন্স তৃণমূলের কি আছে, কি করবে তৃণমূল? আমি প্রথমত বলি, এবার আপনারা দেখেছেন ইতিমধ্যে বিজেপির পক্ষ থেকে একটা ঘোষণা হয়েছে। আমি কি বলেছি সেটা আসছি। আমরা জানি বিশ্বদা, কেউ যদি মাধ্যমিক পরীক্ষায় পাশ করে পরের বছর মানে 2 বছর পরে উচ্চ মাধ্যমিক দেয়, উচ্চ মাধ্যমিক পাশ করলে তারপর গ্র্যাজুয়েশন করে। তো আমরা দেখলাম কেউ মাস্টার ডিগ্রি পরীক্ষায় বসে ফেল করার পরে সে বলছে এবার আমি উচ্চ মাধ্যমিক দেবো। মানে গতবার বলেছিল আপকিবার 200 পার, এবার শুরুই করেছে আমরা 180 প্লাস দিয়ে টার্গেট দিয়ে শুরু করছি। মানে নিজেরাই জানে নিজেরা ফেল করবে, তার জন্য টার্গেটটাকে এই প্রথম কোনো রাজনৈতিক দল নিজের টার্গেটকে না বাড়িয়ে কমাতে পেরেছে, এবং আন্ডার দ্য সাকসেসফুল লিডারশিপ অফ এলওপি। তো আমরা ধন্যবাদ জানাই, এইরকম লক্ষ্মী প্যাঁচা যত থাকবে আমাদের জন্য তত মঙ্গল। আমি যেটা বলতে চাই দ্বিতীয়ত, সেটা হচ্ছে যে বলছেন যে ভারতবর্ষের কথা, আমরা ভারতবর্ষ অদ্ভুতভাবে এখন তো মনে হচ্ছে একটা প্রধানমন্ত্রীর বাইরে আরেকটা ব্যক্তিত্ব পেয়েছি যিনি সুপার প্রাইম মিনিস্টার। তিনি আমেরিকায় বসে সিজফায়ার ঘোষণা করেন। এই যে সুমন ভট্টাচার্য বলছিলেন, এটা তো ঘটনা, ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে হয় যুদ্ধ বন্ধ করো নইলে ব্যবসা বন্ধ করে দেবো। কার ব্যবসা বন্ধ হবে? তার ব্যবসা বন্ধ হবে যার জন্য কয়েকদিন আগে কার্যত আমেরিকার আদালত থেকে রুলিং জারি হয়েছিল পার্টিকুলার এক ব্যবসায়ী শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে। তাদের ব্যবসা বন্ধ করে দেওয়ার ভয় পাচ্ছেন নরেন্দ্র মোদী। ভারতবর্ষের ভারত পাক সম্পর্কে কোনোদিনও তৃতীয় শক্তি মাথা গলাতে পারেনি। আজকে কেন তৃতীয় শক্তি সিজফায়ারের ঘোষণা করলো? আপনার বিদেশ দপ্তর একটাও রিজয়েন্টার দিয়েছে যে আমেরিকাকে কি করে সিজফায়ার ঘোষণা করে? একটা প্রশ্ন করতে পেরেছে? হিম্মত হয়েছে? দ্বিতীয়, জাস্ট ওয়ান লাইনার, আমরা সবাই চাই এই পাক সন্ত্রাসবাদ ধ্বংস হোক। যে পেহেলগামের টেররিস্টদের ছবি প্রকাশ করেছিল এনআইএ, তাদের 4 জনের 1 জনেরও মৃতদেহ কি আমরা দেখতে পেয়েছি? আমরা দেখতে চাই, ভারতবর্ষের 140 কোটি দেশবাসী দেখতে চায়। এতদিন পর্যন্ত আমরা কোনো শুনিনি, কিন্তু যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় রিয়াক্ট করেছেন গতকাল, যেভাবে পাল্টা আক্রমণে গেছেন, এবার গোটা দেশ জুড়ে এটা শুরু হয়ে যাবে বিরোধীদের পক্ষ থেকে। এবার এই বেশ কিছু প্রশ্ন, যেমন ইন্টেলিজেন্স ফেলিওর, জঙ্গিরা মেরে চলে গেল কিভাবে, ডোনাল্ড ট্রাম্প কেন বারবার ঘোষণা করলেন, তার পাল্টা কি হবে, এই প্রশ্নগুলো তো উঠবে, জবাব তো দিতে হবে। জবাবটা দিই। প্রথম কথা হচ্ছে, অরূপদা সাধারণত মিথ্যাচার করেনি, আমি কোনোদিন দেখিনি, সেই জন্য বলবো অরূপদা জানেন না, এখনও জেনে উঠতে পারেননি। যেদিন ডোনাল্ড ট্রাম্প ওই রকম একটা ঘোষণা করলেন, 3:30, 3:30, 4:30 এরকম সব চলতে রইল সিকোয়েন্স, যেমন হলো না যে এখন টুইট হচ্ছে, তখন টুইট হচ্ছে, মিস্ত্রিবাবু কখন টুইট করলেন, অমুকে কখন টুইট করলেন, ট্রাম্প সাহেব কখন টুইট করেছেন। সেই সময় ভারত বারবার দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছে যে ওদের ডিজিও আমাদের ডিজিওর মধ্যে কথা হয়েছে। প্রথম এক নম্বর। দু নম্বর সেটা হচ্ছে খুব পরিষ্কার যে সামরিক বাহিনীর মধ্যে কি কথা হয়েছে না কথা হয়েছে, তারপরও ট্রাম্প কেন করেছেন, তাতে কি আমাদের কোনো রিজয়েন্ডার আছে? অরূপদা জানুন, মানে এরপর থেকে এটাও বক্তব্য রাখার সময় অরূপদারই কাজে লাগবে, যে ঠিক তার পরের দিনই একটি সাক্ষাৎকারে ভারতবর্ষের সম্মাননীয় বিদেশমন্ত্রী জয়শঙ্করজি, তিনি সাক্ষাৎকারে পরিষ্কার বলেন, তাকে জিজ্ঞেস করা হয় এই বিষয়ে যে ট্রাম্প কেন টুইট করলেন, তিনি অসাধারণ কথা বলেছিলেন। তার কথাটা আমি পুরো বাংলায় কোট আনকোট করছি। ট্রাম্প তো ওখানে ছিলেন না, ছিলেন দুই পক্ষের সামরিক দলের প্রতিনিধি এবং যারা ফোনে কথা বলছিলেন। সুতরাং মূল বক্তব্য ওটা ট্রাম্প কেন বলেছেন, ট্রাম্পকে জিজ্ঞেস করুন।
আমরা ও মানে ট্রাম্প হুকুমনামা দিয়ে দেবে আর ভারতের বিদেশ মন্ত্রীর মুরব হবে না যে ট্রাম্পকে শোকজ করবা জানবার যে আপনি কোন রাইটে বলেন। তৃতীয় পক্ষ এসে ভ্যান তুলে দেওয়ার চেষ্টা করবে আর ভারতবর্ষের এই 56 ইঞ্চিকে আমরা চেয়েছিলাম, এই 56 ইঞ্চিকে পার্থদা তার রিজয়েন্ডার নেই, রিভাব করেনি। ইন্দিরা গান্ধী তো হেনরি কিসিঞ্জারের বৈঠক থেকে ওয়াকআউট করেছিলেন। পরের বার নরেন্দ্র মোদীর সাহস হবে তো যে ডোনাল্ড ট্রাম্প আর রুবিওর বৈঠক থেকে ওয়াকআউট করার? পার্থদা বিজেপির ন্যারেটিভ সেট হয়ে গেছে, আপনারা পরিষ্কার বুঝতে পারছেন। কিন্তু মুর্শিদাবাদ, মালদা এবং হিন্দু মুসলিম এটাই ন্যারেটিভ। আপনাদের হাতে অস্ত্র কি? যে সোশ্যাল সিকিউরিটি স্কিমগুলো, লক্ষ্মীর ভাণ্ডার, কিভাবে আপনাদের মোকাবিলা করবেন? দেখুন, বিজেপির এজেন্ডা সারা ভারতবর্ষের মানুষের কাছে ক্লিয়ার। সব রাজ্যে বিজেপির একই এজেন্ডা, ডিভাইড অ্যান্ড রুল। সেটা বাংলার মানুষ 2021-এ ফেস করেছে। অতএব বিজেপির চরিত্র সম্পর্কে তাদের নির্দিষ্ট ধ্যান ধারণা আছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সামাজিক প্রকল্প আছে। একটা মানুষ দিনের শেষে সেই পরিবারটা বিচার করে সে ভালো আছে, সে যদি নিজেকে প্রশ্ন করে উত্তর পায় সে ভালো আছে, আগের থেকে ভালো আছে, তাহলে সে তার নির্দিষ্ট বিচার বুদ্ধি দিয়ে শেষ ডিসিশন নেবে। এবং যেহেতু বাংলার বেশিরভাগ মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামাজিক প্রকল্পগুলো পৌঁছেছে, তাদের বিচার বুদ্ধির উপরেই আমরা আস্থা রাখছি। যুদ্ধ এবং ভোটের মধ্যে সরাসরি হয়তো কোনো সম্পর্ক নেই। বিপদ যখন দেশে, তখন পাকিস্তানের বিরুদ্ধে একজোট হয়েছে দেশবাসী। তার মানে ভোটেও একজোট হবে এমন কোনো কথা নেই। রাজনীতির ধর্ম হলো চেষ্টা করে যাওয়া। কখনো কখনো সেই চেষ্টায় কাজ হয়, কখনো কখনো হয় না। অনেকে বলেন সার্জিক্যাল স্ট্রাইক যেটা হয়েছিল সেটা উত্তরপ্রদেশ বিধানসভা ভোটে প্রভাব ফেলেছিল, বালাকোট স্ট্রাইক প্রভাব ফেলেছিল 2019-এর ভোটে। এবারও পদ্ম পাতায় সিঁদুরের রং। প্রতিটি অনুষ্ঠানে সভামঞ্চে নরেন্দ্র মোদী সিঁদুরের কথা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা শুরু করেছেন এবং আমার ধারণা দেশের অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলোও এবার এর মধ্যে মুখ খুলবেন। এবছর বিহারের ভোট, আগামী বছর 4টি রাজ্যে ভোট, তামিলনাড়ু, কেরল, পশ্চিমবঙ্গ এবং আসাম। এই ভোটে এই ন্যারেটিভ বা এই কাউন্টার ন্যারেটিভ আদৌ কোনো প্রভাব ফেলে কিনা সেটাই এখন দেখার। এবং এই ধরনের আলোচনা হয়তো আমাদের আগামী দিনে আরও করতে হবে। অনেক অনেক ধন্যবাদ এখানে আসার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সোজা সাপটা